প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহিউদ্দিন ভাই, বলবেন সবকিছু ঠিক আছে কিনা? সালাম স্যার। জি, সব ঠিক আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আছি আপনার দয়ায়। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো আমরা শুরু করি আজকে। লিখিত ব্যাচের সিপিসি চলছে, দেওয়ানি কার্যবিধি, টপিক 7, অ্যারেস্ট অ্যান্ড অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট। ভাইভাতে এমসিকিউ রিটেন ভাইবা। ভাইবা তো এখান থেকে প্রচুর প্রশ্ন করে যে কত আদেশে আছে অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট, বা রায়ের পূর্বে গ্রেপ্তার ও ক্রোকের বিষয় কত আদেশের বিষয়বস্তু। আদেশ 38। এমসিকিউ রিটেন ভাইবা বাস্তবে অনেক কাজে লাগে। তো এখান 38 বিধি থেকে আমরা 38 আদেশের বিধি 5, 6, 12 এবং 13, এই 4টা বিধিকে কেন্দ্র করেই প্রশ্ন বেশি আসে। তো আজকে সেগুলো পড়বো। প্রথম প্রশ্ন আছে হচ্ছে, কোন ধরনের দেওয়ানি মোকদ্দমায় রায়ের পূর্বে বিবাদীর সম্পত্তি ক্রোক করার প্রার্থনা করা যায়? অর্থাৎ রায়ের পূর্বে ক্রোক করার ক্ষেত্রে কোন কোন মোকদ্দমা মোকদ্দমায় প্রার্থনা করা যাবে, মানে কোন কোন মোকদ্দমায় মানে মামলায় আদালত দিবেন আর কি, প্রার্থনা মঞ্জুর মঞ্জুর করবেন। যে ধরনের দেওয়ানি মোকদ্দমায় রায়ের পূর্বে বিবাদীর সম্পত্তি ক্রোক করার প্রার্থনা করা যায় সেগুলো দেওয়ানি কার্যবিধি 1908 এর আদেশ 38 বিধি 6 এর বিধান মতে। তাহলে আপনাকে এখানে আইন এবং কোথায় আছে আদেশ 38 বিধি 6, বিশেষ করে অর্থ আদায়ের মোকদ্দমায়। অর্থ আদায়ের মোকদ্দমায় ইংরেজিতে মানি শুট ব্র্যাকেটে লিখে দিতে পারেন, মানি শুট। রায়ের পূর্বে বিবাদীর সম্পত্তি ক্রোক করার প্রার্থনা করা যায়, তবে পরিস্থিতি বিবেচনায়, মানে সাধারণ নিয়ম হচ্ছে মানি শুটের ক্ষেত্রে, কিন্তু পরিস্থিতি বিবেচনায় সকল ধরনের দেওয়ানি মোকদ্দমায় রায়ের পূর্বে বিবাদীর সম্পত্তি ক্রোক করা প্রার্থনা করার সুযোগ আছে, কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয় মানি শুটের ক্ষেত্রে। অন্যান্য মামলা বা মোকদ্দমার ক্ষেত্রেও করা যায়। বাদী তার মামলার ভবিষ্যৎ ডিক্রি কার্যকর নিশ্চিত করার জন্য অত্র কার্যবিধির 38 বিধি আদেশ 38 বিধি 5 এ উল্লেখিত শর্তাধীনে রায়ের পূর্বে বিবাদী সম্পত্তি ক্রয় করা প্রার্থনা করতে পারবে। তার মানে আদেশ 38-এর বিধি 5-এ শর্তগুলো দিয়ে দেওয়া আছে যে কোন কোন শর্ত সৃষ্টি হলে রায়ের পূর্বে ক্রোকের প্রার্থনা করা যায়, এবং প্রার্থনাটি করতে হবে বিধি 6 অনুসারে। অ্যাপ্লিকেশন হবে বিধি 6 অনুসারে, যেটা বিধি 5-এ বলে দেওয়া আছে শর্তগুলো কি কি, কোন পরিস্থিতিতে করা যাবে। আচ্ছা, রায়ের পূর্বে ক্রোকটা কি একটু যদি আমি আউট অফ নোট কিছু বলি আপনাদেরকে। মনে করেন যে বাদী মামলা করলো বিবাদীর বিরুদ্ধে 10 লক্ষ টাকা আদায়ের একটি মামলা। এই মামলায় বিবাদীর একমাত্র একটা সম্পত্তি আছে, যে সম্পত্তি হয়তোবা বাদী চাচ্ছিল যে ডিক্রি পেলে তার সম্পত্তি ক্রোক করে সেটা বিক্রয় করে তার টাকাটা আদায় করবে। তো বিবাদীর সেটা একমাত্র সম্পত্তি, 5 কাঠা বা 10 কাঠা জমি আছে। এখন বিবাদী বুঝতে পারছে যে মামলায় সে হেরে যাবে, 10 লাখ টাকা বাদীকে দিতে হবে, এবং দিতে না পারলে তার এই সম্পত্তিটা সে ক্রোক করে বিক্রয় করে অকশনে টাকা আদায় করে নিবে। তো এই বাদীর মনের আশা যেন পুরো না হয়, টাকা যেন দিতে না হয় বাদীকে, তাই বিবাদী চালাকি করে তার সম্পত্তিটা কি করছে, হস্তান্তর করছে। হয়তোবা নিজের সম্পত্তি কোনো তার আত্মীয়কে বা তার কোনো স্ত্রী সন্তান কাউকে দান করে দিচ্ছে, বা অন্য কাউকে বিক্রয় করে দিয়ে সেখান থেকে সে কি সরে যাবে। তো এরকম করলে কি হবে, ওই সম্পত্তি তার নামে আর থাকবে না, তাহলে আর বাদী ক্রোক করতে পারবে না। ডিক্রি পেলেও কিন্তু ডিক্রি জারি করার পরে সম্পত্তি যেহেতু নাই বিবাদীর, টাকাও নাই, তখন এই ডিক্রিটা ব্যর্থ হয়ে যাবে। এই কারণে ডিক্রি পেলাম, ডিক্রি অনুসারে টাকা পাবো না, তা হয় না। তাহলে বিবাদী যেন তার একমাত্র সম্পত্তি সরিয়ে ফেলতে না পারে, হস্তান্তর করে ফেলতে না পারে, এই কারণে রায়ের পূর্বে সম্পত্তিটা কি করে রাখা, ক্রোক করে রাখা, মানে রিজার্ভ করে রাখা, যেন রায় পেলে আমি এই সম্পত্তিটা বিক্রয় করে আমার অর্থ আদায় করতে পারি। এই হচ্ছে মূল বিষয়বস্তু বা মূল বক্তব্য এই আদেশের। অনুরূপ ক্রোকের আদেশ লাভের জন্য কি কি শর্ত পূরণ করতে হবে? একটু আগে যেটা বললাম 5-এ আছে, বিধি 5-এ আছে।
মোকদ্দমার যে কোনো পর্যায়ে আদালত যদি এ মর্মে সন্তুষ্ট হন যে বিবাদী তার বিরুদ্ধে ভবিষ্যতে প্রদত্ত হতে পারে এরূপ ডিক্রির জারি কার্যক্রমে বাধা দান বা বিলম্বিত করার উদ্দেশ্যে তার সম্পত্তির সমগ্র বা কোনো অংশ হস্তান্তর করার উপক্রম করে, একটু আগে আমি বললাম উপক্রম করে মানে করব এরকম অবস্থা, বাদী জানতে পারছে যে তার সম্পত্তি বিক্রয় করে দিচ্ছে বিবাদী অথবা কাউকে দান করে দিচ্ছে, এরকম একটা কার্যক্রম সে নিচ্ছে বা সে এলাকায় প্রচার চালিয়েছে, তার সম্পত্তির সমগ্র বা কোনো অংশ আদালতের এখতিয়ারের স্থানীয় সীমা হতে অপসারণ করার উপক্রম করে। তাহলে অপসারণ বলতে যদি এই সম্পত্তিটা স্থাবর না হয়ে অস্থাবর হয়, তাহলে তার সম্পত্তি যেখানে আছে সেখান থেকে সে যদি অন্য জায়গায় নিয়ে যেতে চায়, সে এক জায়গায় বসবাস করে আদালতের এখতিয়ারের ভেতরে, তার হয়তো বা একটা কার আছে বা তার পরিবারের স্বর্ণের গহনা আছে, তো সেগুলো সে সেখান থেকে নিয়ে অন্য জায়গায় যদি চলে যেতে চায়, তবে আদালত বিবাদীকে নির্দেশ দিতে পারেন। কি নির্দেশ দিবেন? যেন সম্পত্তি নিয়ে যেতে না পারে বা বাদী যেন টাকা পায়, ডিক্রিতে যেটা উল্লেখ হবে সেটা। আদালত নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জামানত হিসেবে দাখিল করার জন্য, তাহলে বিবাদীকে বলবে যে আপনার সম্পত্তি আছে থাক, আপনার যদি এই যে 10 লক্ষ টাকার মামলা হয়েছে আপনার বিরুদ্ধে বাদী করেছে, এই মামলায় যদি বাদীর ডিক্রি হয় তাহলে এ টাকা তো আপনাকে দিতে হবে, তাহলে আপনি 10 লাখ টাকা আদালতে জমা রাখেন। আদালতে জমা রাখার সিস্টেম কি সিভিল কোর্টে? এটা ব্যাংকে জমা দিতে হবে চালানের মাধ্যমে, এবং এই চালানের কপিটা আদালতে জমা থাকবে। এটা হচ্ছে সিস্টেম। উক্ত সম্পত্তি বা তার মূল্য বা ডিক্রি পরিশোধ হওয়ার মতো উপযুক্ত অংশ আদালতের এখতিয়ারে ন্যস্ত করার জন্য, তাহলে সম্পত্তি আদালতের এখতিয়ারে যদি ন্যস্ত করে তাহলে আদালত কি করবেন? সেটাকে রিসিভার নিয়োগ করে রিসিভারের কাছে রাখবেন, আদালত তো নিজে রাখবেন না। বিবাদী কেন জামানত দাখিল করবে না সে বিষয়ে কারণ দর্শানো অর্থাৎ শোকজ করবেন, কারণ দর্শাতে হাজির হতে বলবেন যে আপনি বলেন কেন আপনি রাখবেন না, জামানত কেন রাখবেন না, সেটা শোকজও করতে বলতে পারে আদালত, যেটা উপযুক্ত মনে করবেন। আদালত উক্ত আদেশের সাথে এইরূপ নির্দিষ্ট সম্পত্তির সমগ্র বা তার কোনো অংশ শর্ত সাপেক্ষে ক্রোকের আদেশ দিতে পারেন। তো এখানে যদি এই উপরে যে 3টা পয়েন্ট, কোনো টাকাও জমা দিচ্ছে না, সম্পত্তির অংশ পুরোটা বা আংশিক জমা দিচ্ছে না, বা শোকজেরও জবাব দিল না, আদালত তাহলে তার প্রতি কি বিরক্ত হবে? তখন বাদী যেমন চাচ্ছে সম্পত্তি ক্রোক করা হোক সমগ্র বা প্রয়োজনীয় অংশ যতটুকু বাদীর ডিক্রি মিটমাট করে দেওয়া সম্ভব, অর্থাৎ 10 লক্ষ টাকার যদি মামলা হয় 10 লক্ষ টাকার ডিক্রি পেলে 10 লক্ষ টাকা পরিমাণের সম্পত্তি বা 10 লক্ষ টাকা ক্যাশ কি করতে পারেন? আদালত ক্রোক করে রাখতে পারেন। এবং রায় পেলে যখন জারির আবেদন করবে বাদী তখন তাকে সেই টাকা দিয়ে দেওয়া হবে, অথবা যদি স্থাবর সম্পত্তি হয় সেটা অবশ্যই অকশনে অর্থাৎ নিলামে বিক্রয় করে সেখান থেকে টাকা বাদীকে দিবে। অত্র কার্যবিধির আদেশ 38 বিধি 6 এর বিধান মতে বিবাদী যদি জামানত নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট আদালত নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জামানত হিসেবে দাখিল করতে ব্যর্থ হয় বা জামানত দাখিল না করার বিষয়ে কারণ দর্শাতে ব্যর্থ হয়, অর্থাৎ সে জামানত কেন দিবে না সেটার জন্য যদি কারণও না দর্শায় বা জামানত না দেয়, তাহলে আদালতের তো কোনো কথাই শুনছে না। সেক্ষেত্রে উপরিল্লিখিত শর্তাধীনে আদালত বিবাদের উক্ত সম্পত্তি হতে ডিক্রি পরিশোধ হওয়ার মতো উপযুক্ত অংশ রায় ঘোষণার পূর্বে নির্ধারিত পদ্ধতিতে ক্রোকের আদেশ দিবেন। তাহলে একটা জিনিস কনফিউজড হবেন না, 5-এ আছে শর্ত, কোন শর্তাধীনে বা কোন পরিস্থিতিতে আবেদন করা যাবে। 6-এ আছে আবেদন, এবং 6 যদি আবেদন করে 6 বিধি অনুসারে আবার আদালত কি দিবেন? আদেশ দিবেন। তাহলে 5-এ কি আছে 6-এ কি আছে এটা নিয়ে কনফিউশন অনেকে হয়, আগের ব্যাচে হয়েছে দেখলাম। তো 5-এ আছে কোন শর্তে আবেদন করা যাবে রায়ের পূর্বে ক্রোকের, এবং 6-এ আছে আবেদন করার বিধান, অর্থাৎ 6 বিধি অনুসারে আবেদন করতে হবে। এবং 6 বিধি অনুসারে যেহেতু আবেদন করছে, তাই আদালত 6 বিধি অনুসারেই বাদীর পক্ষে আদেশ দিবেন। তাহলে রায়ের পূর্বে ক্রোক দেওয়ার যে ক্ষমতা এটা কিন্তু 6-এ আছে আদালতের। কোন ধরনের সম্পত্তি রায়ের পূর্বে ক্রোকযোগ্য নয়? এখন বলা হচ্ছে রায়ের পূর্বে তো ক্রোক করবে আদালত, সব ধরনের সম্পত্তি কি ক্রোক করতে পারবে? উত্তর হবে না, সব ধরনের সম্পত্তি ক্রোক করতে পারে না।
তাহলে প্রশ্ন এইভাবে আসতে পারে, আদালত কি সকল ধরনের সম্পত্তি রায়ের পূর্বে ক্রয় করতে পারেন? রায়ের পরে সব সম্পত্তি ক্রয় করা যায়, কিন্তু রায়ের পূর্বে সব সম্পত্তি কিন্তু ক্রয় করা যায় না। তো রায়ের পূর্বে কোন কোন সম্পত্তি ক্রয় করা যায় না আমরা দেখব। 38-এর 12 বিধি 12-তে আছে, আদেশ 38 বিধি 12। এর বিধান মতে কৃষকের দখলে থাকা কোনো কৃষিজ দ্রব্য ক্রয়ের জন্য বাদী আবেদন করতে পারবে না। কারণ কৃষক, সে যদি কৃষিজ যে দ্রব্যগুলো আছে সেগুলো যদি নিয়ে নেওয়া হয় তার কাছ থেকে, তার পেশাটা পরিচালনা হবে না। এবং একজন কৃষকের পেশা যদি নিয়ে নেওয়া হয়, তার নিজের, তার পরিবারের, সমাজের এবং দেশের ক্ষতি হবে। কারণ কৃষক যদি ফসল না ফলায় তাহলে দেশের অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া পড়বে। এই কারণে এমনকি অনুরূপ কৃষি দ্রব্য ক্রয় বিষয় শুনানির উদ্দেশ্যে বিবাদীকে আদালতে হাজির হবার জন্য আদেশ প্রদান করার ক্ষমতা অত্র কার্যবিধি আদালতকে প্রদান করে না। অর্থাৎ যদি কোনো বিবাদীর বিরুদ্ধে ভুলক্রমে কোনো বাদী এই কৃষি দ্রব্য ক্রয় করার জন্য, রায়ের পূর্বে ক্রয় করার জন্য একটা প্রার্থনা করেও ফেলে 38-এর 6 অনুসারে, সেই ক্ষেত্রে বাদী ভুল করে ফেলেছে, বাদীর আইনজীবী ভুল করে ফেলেছে, বা বাদীকে সুবিধা দেওয়ার জন্য বাদীর আইনজীবী দরখাস্ত দিয়েই দিয়েছে, ঠিক আছে, কিন্তু আদালত তো দেখবেন যে এটা করা যায় না, কারণ এটা 12-তে নিষেধ করা আছে, বিধি 12-তে। অতএব এটি স্পষ্ট যে কৃষকের দখলে থাকা কোনো কৃষিজ দ্রব্য ক্রয়যোগ্য নয়। তাহলে একটা বিষয় যে কৃষকের দখলে থাকা কোনো কৃষিজ দ্রব্য। পরে প্রশ্ন, কোন আদালতের স্থাবর সম্পত্তি ক্রয়ের আদেশ দানের ক্ষমতা নেই? কোন আদালতের এই ক্ষমতাটা নেই যে ক্রয়ের আদেশ দিবে রায়ের পূর্বে ক্রয়? দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট বিধানসমূহের আলোকে আলোচনা করুন। এই যে পরের লাইন, দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট বিধান চাইলেও দিতে হবে, না চাইলেও দিতে হবে। নম্বর বেশি পেতে হলে লিখিত প্রশ্নের উত্তরে আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট বিধান দিতেই হবে, তাহলে নম্বর ভালো পাওয়া যাবে। এবং সে বিধান বানিয়ে দেওয়া যাবে না, সংশ্লিষ্ট ধারা বা আদেশ, বিধি এগুলো উল্লেখ করতে হবে আইন সহ, আইনের সাল সহ। বাংলাতে উল্লেখ করতে পারলে সমস্যা নাই, চলবে, তবে ইংরেজিতে উল্লেখ করতে পারলে আরো ভালো। যেমন দেওয়ানি কার্যবিধি না বলে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 9908, অর্ডার 38, রুল 13, এভাবে যদি বলতে পারেন বেস্ট হয়। স্থাবর সম্পত্তি ক্রয়ের আদেশ দানে যে আদালত ক্ষমতাপ্রাপ্ত নন, মানে কোন আদালত এই কাজটি করতে পারেন না, সে আদালতটা কোথায় আছে? আদেশ 38 বিধি 13-তে আছে, স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত, স্মল কজ কোর্ট। এর স্থাবর সম্পত্তি ক্রয়ের আদেশ দানের কোনো ক্ষমতাই নেই, ছোট আদালত, তাই এই বড় কাজ করা যাবে না। এরপরে প্রবলেমেটিক প্রশ্ন। এর আগে যে প্রশ্নগুলো সবগুলোই কি ছিল? বর্ণনামূলক ছোট বড় প্রশ্ন ছিল। এবার একটি প্রবলেমেটিক প্রশ্ন। এই প্রশ্নটা বিগত সালের প্রশ্ন, এই প্রশ্নটা হুবহু আসার সম্ভাবনা কম, কিন্তু এই প্রশ্নটাকে মডিফাই করে আসতে পারে যদি এই টপিকের উপরে প্রবলেমেটিক প্রশ্ন আসে। এই টপিকের উপরে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে, এই টপিকের উপরে ড্রাফটিংও আসতে পারে। একটা প্রবলেমেটিক প্রশ্ন দিয়ে দিল, তার সাথে একটা ড্রাফটিং জুড়ে দিল। যেমন ওই রায়ের পূর্বে ক্রয়ের প্রার্থনা করতে হবে বাদীর পক্ষে, মুসাবিদা করুন, একটা সিচুয়েশন বা প্রবলেম তুলে দিল এইভাবে। তো যদি ড্রাফটিং এর বেসিক ধারণা আমি দিয়ে দিতে পারি আপনাদেরকে, তাহলে আপনারা যে কোনো ড্রাফটিং লিখতে পারবেন। আপনার মক্কেল, মানে এখানে আপনাকে বলা হচ্ছে, একজন অ্যাডভোকেট আপনার মক্কেল, শরাফতের পক্ষে আপনি 2 লক্ষ টাকা আদায়ের জন্য কালামের বিরুদ্ধে চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মানি শুট দায়ের করেন। তাহলে এখানে বাদীর নাম শরাফত, বিবাদীর নাম কালাম, আদালতের নাম প্রথম যুগ্ম জেলা জজ আদালত চট্টগ্রাম, মামলার তাইদাদ কত? 2 লক্ষ টাকা বা মূল্যমান 2 লক্ষ টাকা। এবং এই মামলার নাম্বারের শেষে ব্র্যাকেটে কি লিখতে হবে? মানি শুট বা অর্থ। মামলাটি বিচারাধীন অবস্থায় আপনি অবহিত হন যে, তাহলে মামলা চলছে এই সময় বাদী বা অন্য কারো মাধ্যমে আপনি অ্যাডভোকেট জানতে পারলেন, কি জানতে পারলেন? যে কালাম, বিবাদী কালাম চট্টগ্রামের ডাবল মুরিং মৌজায় অবস্থিত, একটা মৌজার নাম, এই মৌজার নাম চেঞ্জ করে দিতে পারে,
জেলার নাম চেঞ্জ করে দিতে পারে, থানার নাম চেঞ্জ করে দিতে পারে। তার একমাত্র সম্পত্তি 5 কাঠা জমি বিক্রির চেষ্টা করছে। তাহলে একটু আগে আমরা যে আদেশ 38-এর বিধি 5-এ যে শর্ত দেখলাম, সেই শর্তের সাথে এই ঘটনাটা ম্যাচ করছে। তার মানে রায়ের পূর্বে ক্রোক করতে হবে। মামলা যেহেতু চলমান আছে, তাই রায়ের পূর্বে বিষয়টা চলে আসে। মানি শোটের ভবিষ্যৎ ডিক্রি কার্যকর নিশ্চিত করার জন্য, অর্থাৎ শরাফত ডিক্রি পেয়ে গেল 2 লক্ষ টাকা, সে বিবাদীর কাছে পাবে, প্রমাণিত ডিক্রিও পেয়ে গেল। এখন যদি এই 5 কাঠা সম্পত্তি বিক্রয় করে কালাম দখল শূন্য হয়ে যায়, সত্ত্ব শূন্য হয়ে যায়, মানে তার কোনো আর সম্পত্তি না থাকে, তাহলে মানি শোটের ডিক্রি দিয়ে করবে কি শরাফত? এই কারণে এই সম্পত্তি যেন হস্তান্তর করতে না পারে, বিক্রয় করতে না পারে, এই কারণে তাকে কি করতে হবে? রায়ের পূর্বে ক্রোকের প্রার্থনা করতে হবে বিধি 6 অনুসারে। তাহলে নিশ্চিত করার জন্য আপনি আইন অনুযায়ী কি পদক্ষেপ গ্রহণ করবেন? অলরেডি কিন্তু আমি ছোট ছোট করে ব্যাখ্যা করে উত্তরও বলে দিয়েছি। এটা এখানে তথ্যসমূহ কি কি দেওয়া আছে, 3টা পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। এই তথ্যসমূহকে আপনারা বলতে পারেন ঘটনা, তারপর দ্বিতীয় পয়েন্টকে বলতে পারেন জিজ্ঞাসিত বিষয় বা বিচার্য বিষয়, এবং তৃতীয় পয়েন্টে এখানে আপনারা লিখতে পারেন উপরে যে প্রাসঙ্গিক আইন। তাহলে আমি দেওয়ান, এখানে আমি কেন? কারণ আপনি দিয়ে যেহেতু প্রশ্ন করছে, তা আপনি নিজেকে আমি দিয়ে উপস্থাপন করবেন। ইউ দিয়ে প্রশ্ন করলে আই দিয়ে উত্তর করতে হয়। আমি দেওয়ানি কার্যবিধি 1908-এর আদেশ 38 বিধি 5-এর বিধান মোতাবেক আমার মক্কেল বাদী শরবতের পক্ষে বিবাদী কালামের বিরুদ্ধে চট্টগ্রামের ডাবলমুরিং মৌজা অবস্থিত তার একমাত্র সম্পত্তি 5 কাঠা জমি মানিশোটের রায় ঘোষণার পূর্বে ক্রোকের প্রার্থনায়। এখানে একটু ভুল আছে, এখানে যে 5 আছে, হ্যাঁ, এই 5টাকে 6 করে দেন। এখানে যে 5 আছে, এই 5টাকে 6 করে দিতে হবে। বিধি 5 না 6 হবে, এখানে তখন মিস্টেক হয়েছিল আমার। সুতরাং বিবাদী কামাল যেন চট্টগ্রামের ডাবলমুরিং মৌজায় অবস্থিত তার একমাত্র সম্পত্তি 5 কাঠা জমি মানিশোটের রায় ঘোষণার পূর্বে বিক্রি করতে না পারে, সেজন্য বিক্রি বা বিক্রয় যাই লিখেন। আমি অত্র কার্যবিধির 38 বিধির এখানেও 6 করে দিবেন। এর বিধান মোতাবেক মানিশোটের রায় ঘোষণার পূর্বে ক্রোকের প্রার্থনায় চট্টগ্রামের বিজ্ঞ প্রথম যুগ্ম জেলা জজ আদালতে আবেদন করব বা পিটিশন দাখিল করব। এটি আমার মক্কেলের পক্ষে একমাত্র আইনজীবী, একজন আইনজীবী হিসাবে আমার আইনানুগ পদক্ষেপ হবে। এই ভাষাটা আপনি নিজের ভাষাতেও দিতে পারেন, মূল বক্তব্য থাকলেই হলো। বলেন, রায়ের পূর্বে ক্রোক নিয়ে কারো প্রশ্ন আছে কিনা? একটু কনফিউশন ছিল, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা কোনো জায়গায় লিখে রাখেন, 5 ধারায় শর্ত বলে দিচ্ছে এবং সরি, বিধি 5-এ শর্ত বলে দিচ্ছে এবং বিধি 6-এ আবেদন এবং 6-এ আদেশ। হ্যাঁ, আব্দুল মাজিদ ভাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। তো আমার এখানে কোশ্চেন ছিল যে এই যে এই প্রশ্নটাতে টাকার অ্যামাউন্ট হলো 2 লক্ষ টাকা, আদালত হলো যুগ্ম জেলা জজ, তাহলে হুম হুম যুগ্ম জেলা জজের আর্থিক তো আরো বেশি। হুম। এটা মানি শুটের মামলা সহকারী জজ, সিনিয়র সহকারী জজে করা যায় না, সাবজেক্ট ম্যাটার অনুসারে এটার অরিজিনাল জুরিসডিকশন যুগ্ম জেলা জজের। আচ্ছা, ঠিক আছে স্যার। ক্লিয়ার হলেন? জি স্যার, থ্যাংক ইউ, বুঝতে পারছি। এটা বিগত সালের প্রশ্নের মধ্যে এটা আছে। আর এটা ক্লিয়ার যে সাবজেক্ট ম্যাটার যেটা, যেমন কিছু কিছু মামলা, স্পেশাল মামলা, এগুলো মানি শর্ট সাকসেশন মামলা, এগুলোর টাকার অ্যামাউন্ট কোনো ম্যাটার না, মানে ওই আর্থিক এখতিয়ারটা কোনো ম্যাটার না, এটার মানে স্পেশাল জুরিসডিকশন বা সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন আছে। এই কারণেই যুগ্ম জেলা জজে যায়, এই কারণে আপনাদেরকে আমি সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন পড়িয়েছি। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ আচ্ছা, ধন্যবাদ স্যার। প্রশ্ন করার জন্য। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে, আচ্ছা, আর কারো হয়তো আর প্রশ্ন নাই, আমরা চলে যাই পরের টপিকে। টপিক 8, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার। রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, ছোট ছোট প্রশ্ন আসে। রিসিভার কে বা কোন ব্যক্তি রিসিভার হতে পারেন? তো রিসিভারের আমরা সংজ্ঞা দিব। রিসিভার বা তত্ত্বাবধায়ক হচ্ছে আদালত কর্তৃক নিযুক্ত একজন কর্মকর্তা,
যিনি, তাহলে ইনি কর্মচারী না কর্মকর্তা, যিনি মোকদ্দমা চলাকালীন সময়ে বিরোধীয় বা নালিশি সম্পত্তির তত্ত্বাবধান করেন, মানে দেখাশোনা করেন, দেখভাল করেন। আপনি যদি তত্ত্বাবধান কথাটা মনে না থাকে, বানানের সমস্যা থাকে, দেখভাল করেন, তাহলেও হবে। রিসিভার নিয়োগ আদালতের ইচ্ছাধীন ক্ষমতা বা সুবিবেচনার উপর নির্ভরশীল, তবে নিয়োগের সময় যথাসম্ভব বিচার বিভাগীয় মূলনীতি ও প্রচলিত আইনের প্রতি সতর্ক দৃষ্টি রাখা হয়। তাহলে রিসিভারের সংজ্ঞা এতটুকুই, শেষ। 1 নম্বর বা 2 নম্বরের জন্য আসতে পারে। কখন রিসিভার নিযুক্ত হয়? রিসিভার নিযুক্ত হওয়ার সময়, মানে গ্রাউন্ডস কি, হেতুবাদ কি রিসিভার নিয়োগ? দেওয়ানি কার্যবিধির 51 ধারা অনুসারে আদালত সঙ্গত মনে করলে বা প্রয়োজনে মনে করলে ডিক্রির আগে বা পরে যে কোনো সময়ে রিসিভার নিয়োগ করতে পারেন। তাহলে রিসিভার নিয়োগ করার সময় হচ্ছে একটা মামলা চলমান থাকা অবস্থাতেও করতে পারেন বা ডিক্রি পাওয়ার পরেও করতে পারেন। এছাড়া আদেশ 40 বিধি 1 এ বলা হয়েছে যে সঙ্গত বা সুবিধাজনক মনে করলে আদালত একটি আদেশ দিয়ে নিম্নবর্ণিত ব্যবস্থা গ্রহণ করতে পারেন। তাহলে আদেশে কিন্তু 4টা পয়েন্ট দেওয়া আছে, আদেশ থেকে হুবহু এই পয়েন্টগুলো নেওয়া আছে। ডিক্রির পূর্বে বা পরে কোনো সম্পত্তির জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ বা সম্পত্তির দখল বা জিম্মাদারি হতে কোনো ব্যক্তিকে অপসারণ, উক্ত সম্পত্তি রিসিভারের দখল, জিম্মাদারি বা ব্যবস্থাপনায় অর্পণ, রিসিভারকে সম্পত্তি প্রসঙ্গে মামলা দায়ের করা এবং মামলার জবাব দেওয়া, সম্পত্তি হস্তান্তর করা, ব্যবস্থাপনা করা বা এর সংরক্ষণ ও উন্নয়ন করা, উন্নয়ন বলতে ডেভেলপমেন্ট, কোনো কাজ করা, খাজনা ও মুনাফা আদায় করা এবং উক্ত খাজনা ও মুনাফা বাবদ প্রাপ্ত অর্থ যথাবিহিত ব্যয় ও বিলি বন্টন করার ব্যাপারে সম্পত্তির মালিকের অনুরূপ ক্ষমতা, মানে মালিকের যেমন ক্ষমতা থাকবে একটা সম্পত্তির উপরে, তেমন ক্ষমতা রিসিভারকে দিয়ে দিল, কিন্তু সেগুলোর হিসাব কিন্তু আদালতকে পরে দিতে হবে। আদালত যেরূপ উপযুক্ত মনে করেন সেরূপ ক্ষমতা অর্পণ করবেন, কাকে? রিসিভারকে। এভাবে আদালত ডিক্রি প্রাপক, ডিক্রি প্রাপক বলতে এখানে ডিক্রিদারকে বোঝানো হচ্ছে বা ডিক্রি হোল্ডার, এবং দেনদার মানে ডিক্রি ডেপ্টর, যার বিরুদ্ধে ডিক্রি হয় তিনি দেনদার বা দেনাদার, আর যার পক্ষে ডিক্রি হয়, অনুকূলে ডিক্রি হয়, তিনি ডিক্রি প্রাপক বা ডিক্রিদার। আদালতের প্রচলিত ভাষা হচ্ছে ডিক্রিদার, আর বিবাদী যার বিরুদ্ধে ডিক্রি হয় তাকে দেনদার বা দেনাদার বলা হয়। এর স্বার্থে একজন রিসিভার নিয়োগ করতে পারেন। তাহলে রিসিভার নিয়োগ করার কখন বা প্রয়োজন হয়, প্রয়োজনীয়তা বা কোন ক্ষেত্রে, এরকম প্রশ্ন আসলে 51 ধারা এবং 40-এর 1 বিধি অনুসারে এই 4টি পয়েন্ট আলোচনা করতে হবে। রিসিভারের দায়িত্বসমূহ কি কি? এবার রিসিভার যে নিয়োগ হলো, তার তো ক্ষমতা উপরে আমরা দেখলাম, কিন্তু তার দায়িত্ব কি আছে? রিসিভারের দায়িত্ব আছে বিধি আদেশ 40-এর বিধি 3-এ আছে। রিসিভারের দায়িত্বসমূহ বর্ণিত আছে এখানে, যা নিম্নরূপ। কি কি? দেখেন, খুবই সংক্ষিপ্ত ভাবে লেখা, টু দা পয়েন্ট লেখা। এই প্রশ্নগুলোর উত্তর খুবই চমৎকার করে করা হয়েছে, বাড়তি কোনো মানে উপস্থাপনা নাই, কিচ্ছু নাই। রিসিভারের দায়িত্ব সমূহ যদি 2 বা 3 নম্বরের জন্য প্রশ্ন আসে, এর থেকে বেশি লেখার কোনো দরকার নেই। একেবারে ক্লিন লিখবেন, আইন লিখবেন কোথায় আছে এবং কি আছে। তাহলে আইন উপরে বলে দিলাম, এবার কি আছে 4টি পয়েন্ট। সম্পত্তি বাবদ প্রাপ্ত আয়ের যথাযথ হিসাব দানের জন্য আদালত কর্তৃক নির্ধারিত জামানত যদি থাকে সেটা দাখিল করতে হবে। আদালত কর্তৃক নির্ধারিত ফর্মে এবং নির্দিষ্ট সময়ে হিসাব দাখিল করতে হবে। আদালতের নির্দেশ মোতাবেক তার নিকট হতে পাওনা টাকা পরিশোধ, কার নিকট হতে? রিসিভারের নিয়োগ হতে, রিসিভারের নিকট হতে। মনে করেন রিসিভারকে একটা আম বাগানের দায়িত্ব দেওয়া হলো এবং 3-4 বছর রিসিভার সে আম বাগানটা কি করলো? ভোগ দখল করলো এজ এ রিসিভার। তো ভোগ দখল করলো, ওই আম বাগান থেকে আর্নিং হলো না, আর্নিং এর পুরো টাকার হিসাব রাখতে হবে তাকে। এবং এই টাকাটা আদালতের পাওনা কার কাছে? রিসিভারের কাছে। এই টাকাটা যখন রিসিভার নিয়োগ থেকে তাকে মুক্তি দেওয়া হবে যে আপনি এই মামলা শেষ হয়ে গেছে, এখন বাদীর পক্ষে এই মামলা রায় হয়েছে, এখন বাদীর সম্পত্তি বাদীকে ফেরত দিয়ে দেন পুরো আমবাগান, এবং এই 4 বছরে যা ইনকাম হয়েছে সেটা বুঝাই দেন। তখন আদালতে দিয়ে দিবে তার পাওনা টাকা, মানে রিসিভারের পাওনা টাকা, তখন আদালত শেষ টাকাটা বাদীকে দিয়ে দিবে। এখান থেকে রিসিভার যে দেখভাল করলেন, এটা নিশ্চয়ই তার একটা কি আছে, সম্মানী আছে, সেটা সেই ফিটা আদালত সেটা সেটেল করে দিবেন।
এবং ওই বাদীর যে টাকা ওই টাকা থেকে যাবে, যেহেতু বাদীর পক্ষে রিসিভার ছিল, বাদীর উপকার করেছে, তাই সে বাদীর টাকা থেকেই সে টাকাটা কাটা যাবে। স্বেচ্ছাকৃত ত্রুটি অথবা গুরুতর অবহেলার দরুন, মানে ইচ্ছাকৃতভাবে রিসিভার ভুল করলো বা গুরুতর অবহেলা করলো, নেগলিজেন্স করলো, মানে সম্পত্তি পাইছি যা খুশি তাই করলো, সম্পত্তির কোনো ক্ষতি সাধিত হলে তজ্জন্য রিসিভারকে দায়ী হতে হবে। মানে যদি আম বাগান নিল, আম বাগান বাগান ঠিকভাবে সে দেখভাল করলো না, তাতে আম বাগানের যদি ক্ষতি হয়, কিছু গাছ মারা যায়, সেক্ষেত্রে এর দায়ভার কাকে নিতে হবে? রিসিভারকে। রিসিভার ক্ষতিপূরণ দিতে বাধ্য, না দিলে তার বিরুদ্ধে আবার কিন্তু মামলা হতে পারে। যেহেতু আদালত রিসিভার নিয়োগ করেছেন, সাধারণত আদালত ক্ষতিপূরণ দিয়ে দেন, এবং এটার জন্য যদি ওই মামলায় সেটেল না হয়, বাদী কিন্তু আলাদাভাবে রিসিভারের বিরুদ্ধে মামলা করতে পারবে ক্ষতিপূরণের জন্য। রিসিভারের রক্ষণাবেক্ষণ হতে কি কি কারণে সম্পত্তি মুক্ত করা যায়? মানে রিসিভারের কাছে আছে, রিসিভারের থেকে সম্পত্তি নিয়ে নিতে হবে, মানে রিসিভার হটাও, রিসিভারকে রিমুভ করে দিতে হবে। কখন, কিভাবে, কি কি কারণে, কি কি গ্রাউন্ডসে করা যায়? রিসিভারের রক্ষণাবেক্ষণ হতে যে যে কারণে সম্পত্তি মুক্ত করা যায়। তাহলে এটা কোথায় আছে? 40 আদেশের 1-2, মানে এক, বিধি 1-এর উপবিধি 2 এবং 4 নম্বর বিধিতে। তাহলে বিধি 1-এর উপবিধি 2 এবং বিধি 4-এ আছে, সুস্পষ্টভাবে এখানে উল্লেখ আছে। কি আছে? বিধি 1-এর ব্র্যাকেটে 2, মানে উপবিধি 2-এ কি আছে? এত নম্বর বিধিতে উল্লেখ করা হয়েছে যে কোনো ব্যক্তিকে সম্পত্তি দখল এবং জিম্মাদারি হতে অপসারণের ব্যাপারে মামলার কোনো একটি পক্ষের অধিকার না থাকলে আদালত ও অত্র বিধি বলে অনুরূপ ব্যক্তিকে অপসারণের ক্ষমতা লাভ করবেন না। তার মানে এখানে করা যাবে না, শর্ত মানে উল্টো করে বলছে, নেগেটিভলি উপস্থাপন করছে। আর 4 নম্বর বিধিতে কি বলা হচ্ছে? রিসিভার যদি আদালত কর্তৃক নির্ধারিত ফরমে এবং নির্দিষ্ট সময়ে হিসাব দাখিল করতে ব্যর্থ হয়, হিসাব দেওয়ার কথা, 4 বছর আমবাগান খেয়েছে কিন্তু সে হিসাব দিচ্ছে না, আদালত নির্দেশ মোতাবেক তার নিকট হতে পাওনা টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়, এবং আদালত বলল যে হিসাব ঠিকই দিয়েছে, কিন্তু হিসাবে সে বলল যে হ্যাঁ আমি 10 লক্ষ টাকার এখানে আম বিক্রয় করেছি, আমার কাছে 10 লক্ষ টাকা জমা আছে। 10 লক্ষ টাকা আদালতে জমা দেন এবং আপনার ফিটা দিয়ে দেওয়া হবে। 10 লক্ষ টাকা জমা দিচ্ছে না, হয় হিসাবই দিচ্ছে না, অথবা হিসাব দিয়েছে টাকা জমা দিচ্ছে না, দুইটার একটা অথবা উভয়। স্বেচ্ছাকৃত ত্রুটি অথবা গুরুতর অবহেলার দরুন সম্পত্তির কোনো ক্ষতি সাধন যদি করে, তাহলে এই রিসিভারকে হটিয়ে দিতে হবে, রিমুভ করে দিতে হবে। উল্লিখিত কারণে রিসিভার সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে আদালত রিসিভারের সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিতে পারেন, অর্থাৎ রিসিভারের যে সম্পত্তি আছে সেটা আবার ক্রোক করে নিতে পারে নিজের কাছে। উক্ত সম্পত্তি বিক্রি করতে পারবেন এবং বিক্রিলব্ধ অর্থ দ্বারা উক্ত পাওনা পরিশোধ বা ক্ষতিপূরণের পর অবশিষ্ট টাকা যদি থাকে রিসিভারকে প্রদান করবেন। এভাবে রিসিভারের রক্ষণাবেক্ষণ হতে সম্পত্তি মুক্ত করা যায়। আচ্ছা, এখানে একটা বিষয় ক্লিয়ার করি। এই যে এখানে আদালত রিসিভারের সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিবেন। মনে করেন রিসিভারের কাছে আম বাগান ছিল, সে আম বাগান রিসিভারের থেকে নিয়ে নিল, কিন্তু রিসিভারের এই আম বাগান থেকে 4 বছরে 10 লক্ষ টাকা ইনকাম হয়েছে, সে 10 লক্ষ টাকা দিচ্ছে না। সেই ক্ষেত্রে এই মামলাতে রিসিভারের সম্পত্তি ক্রোকের আদেশ দিবে, মানে রিসিভারের নিজস্ব সম্পত্তি, ওই আম বাগান না, রিসিভারের হয়তো একটা পুকুর আছে, সেই পুকুরটা ক্রোক করে নিল, বা একটা ফসলি জমি আছে সেটা ক্রোক করে নিল, বা একটা কার আছে, বা একটা ট্রাক আছে, একটা বাস আছে, সেটা ক্রোক করে নিল, নিয়ে সেটা বিক্রয় করে ওই যে বাদীর যে আমবাগানে 10 লক্ষ টাকা সেটা সেটেল করবে, সমন্বয় করবে, এবং সেটা যদি 10 লক্ষ টাকার বেশিতে বিক্রয় হয় বাকি টাকা রিসিভারকে ফেরত দেবে। তার মানে রিসিভার নিয়োগ হলেই যে সে মানে অ্যাবসোলুট এই সুযোগ সুবিধা পাবে তা নয়, এখানে কিন্তু অসুবিধাও আছে যদি হিসাব নিকাশ দিতে না পারে। মোট কথা, অন্যায় করলে সেটার তো ফল ভোগ করতে হবেই। রিসিভারের রক্ষণাবেক্ষণ হতে কি কি কারণে সম্পত্তি মুক্ত করা যায়? এর আগে রিসিভারকে রিমুভ করা দেখলাম, রিসিভার রক্ষণাবেক্ষণ যে যে কারণে সম্পত্তি মুক্ত করা যায়। আচ্ছা, পয়েন্ট একই মনে হচ্ছে।
রিসিভারের রক্ষণাবেক্ষণ হতে কি কি কারণে সম্পত্তি মুক্ত করা যায়? 8-5, 8-4। আচ্ছা, এখানে কি লিখেছি? যখন এবং যেভাবে রিসিভারের নিযুক্তি বাতিল করা যায়। আচ্ছা, এখানে রিসিভারের নিযুক্তি বাতিলের বিষয়টা আসছে, যদিও প্রশ্ন একই রকম মনে হচ্ছে কিন্তু উত্তর একটু ভিন্নতা আছে। নিম্নলিখিত পরিস্থিতিতে রিসিভারের নিযুক্তি বাতিল করা যায়, মানে ডিরেক্ট যদি বাতিল চাই তাহলে আপনি এই প্রশ্নটা হবে। এই যে এখানে যে কথাটা লেখা আছে, যখন এবং যেভাবে রিসিভার নিযুক্তি বাতিল করা যায়, এইটাই প্রশ্নের মধ্যে হবে। মানে প্রশ্নের মধ্যে ভুল আছে, উত্তরে টপিক ঠিক আছে। প্রশ্নটা একটু কেটে দিয়ে আপনারা সঠিক করে নেবেন। যে ক্ষেত্রে রিসিভার নিয়োগের মেয়াদ থাকে মামলার রায় পর্যন্ত, মানে রিসিভারকে মামলার রায় অবধি রিসিভার হিসেবে দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করা হয়েছে, সেক্ষেত্রে আদালত কর্তৃক রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই রিসিভারের নিযুক্তি অটোমেটিক বাতিল হয়ে যায় স্বয়ংক্রিয়ভাবে। রিসিভারের দায়িত্বের অবসান হওয়া মাত্রই তার নিযুক্তিকালের পরিসমাপ্তি ঘটবে, বা এবং কোনো যদি বিশেষ মামলায় যে সময় না, জাস্ট বলা হলো যে আপনার কাছে 5টি গরু থাকলো, এই গরুটা আপনি বিক্রয় করে দেন, এবং এই বিক্রয় করা অবধি তার দায়িত্ব। যখন সে বিক্রয় করে দিল এবং বিক্রয়কৃত টাকা আদালতে জমা দিয়ে দিল, তখনই তার দায়িত্ব পরিসমাপ্তি হয়ে গেল। মানে যে কাজের জন্য দায়িত্ব দিল সেই কাজটা হয়ে গেলে তার নিযুক্তি পদ বাতিল হয়ে যাবে। মামলার পক্ষসমূহের মধ্যে আপোষ, রফা বা অন্যভাবে মামলাটির চূড়ান্ত নিষ্পত্তির পর রিসিভারের কাজের সমাপ্তি ঘটে। আর মামলা যে কারণে হয়েছে বাদী বিবাদীর বিরুদ্ধে, এখন বিবাদী যদি সেটা মেনে নেয় বা উভয় পক্ষে একটা সোলেনামা হয় বা আপোষনামা হয়, তাহলে আপোষ হয়ে গেলে তো নিজেরাই নিজেদের সম্পত্তি দেখভাল করে নিতে পারবে। এই কারণেই তখন আর থার্ড পার্টি বা রিসিভারের দরকার না। রিসিভার কিন্তু একজন থার্ড পার্টি, বাদী বিবাদী ভিন্ন একজন নিরপেক্ষ ব্যক্তি, যার কাছে সম্পত্তি থাকলে বাদী বা বিবাদীর কি থাকে না, আপত্তি থাকে না, সমাপ্তি ঘটে এবং তার নিযুক্তি বাতিল হয়ে যায়। তো বাতিল হওয়ার পয়েন্ট 3টি। আজকের সর্বশেষ টপিক, টপিক 9, এক্সিকিউশন অফ ডিক্রিজ অ্যান্ড অর্ডারস। ডিক্রি এবং আদেশসমূহ কিভাবে জারি করতে হয়। জারি বলতে মনে করেন একটা আম গাছ লাগিয়েছেন, আম গাছে ফল এসেছে, ফল পেকেছে, ফল পাকলে সেটা কি হবে? ডিক্রি পেলেন। মানে ফল এসেছে মানে ডিক্রি পেলেন, কিন্তু ফলটা পেড়ে নিব কিভাবে এবং কিভাবে সেটা গ্রহণ করব, ভোগ করব বা খাবো, এটাই হচ্ছে জারি। জারি মামলার মাধ্যমে কোনো ডিক্রি বা আদেশ বাস্তবায়ন করা হয়, এক্সিকিউশন বা বাস্তবায়ন করা হয়। মনে করেন বিবাদের বিরুদ্ধে 2 লক্ষ টাকার মামলা করা হলো, মানিশট ডিক্রি পাওয়া গেল 2 লক্ষ টাকার, কিন্তু তারপরেও ডিক্রিতে বলে দেওয়া হলো আপনি 30 দিনের মধ্যে বা 45 দিনের মধ্যে এই টাকা আদালতে জমা দেন। বিবাদী ডিক্রিতে যে কথা লেখা আছে এই কথা মানে না, শুনে না, তখন বাধ্য হয়ে বাদীকে এই ডিক্রির একটা জারি বা বাস্তবায়ন চাইতে হবে। তখন আদালত দেখবে তার 2 লক্ষ টাকা আদায় কিভাবে করে দেওয়া যায়। লেভি ওয়ারেন্ট বলে এটাকে। লেভি ওয়ারেন্ট করলে তার সম্পত্তি মানে রায়ের পরে কি হয়? ক্রোক হয়। রায়ের পরে ক্রোক হয়ে সেটা অকশনে বিক্রয় করে বাদীর টাকা দিয়ে দেওয়া হয়। দেওয়ানি কার্যবিধি 1908-এর 51 ধারা মতে ডিক্রি জারির উপায়সমূহ বা পদ্ধতি বা আদালতের ক্ষমতা বর্ণনা করুন। পদ্ধতি আসুক বা আদালতের ক্ষমতা আসুক ডিক্রি জারির, বা 51 ধারার বিধান আলোচনা করুন, যেভাবে আসুক না কেন আপনাকে এটাই আলোচনা করতে হবে। মূল মামলায় যার বিরুদ্ধে ডিক্রি প্রদান করা হয়, অর্থাৎ দেনাদার বা দায়িক, দেনাদার আর দায়িক একই কথা, বা ডিক্রি ডেপ্টর যদি স্বেচ্ছায় ডিক্রিতে নির্দেশিত বিষয়বস্তু ডিক্রিদারকে বুঝিয়ে না দেয়। একটু আগে বললাম 2 লক্ষ টাকা ডিক্রি পেল, কিন্তু এই টাকাটা যে দায়িক সে ডিক্রিদারকে বুঝিয়ে দিচ্ছে না, বাদীকে বুঝিয়ে দিচ্ছে না, তবে ডিক্রিটি জারি করার প্রয়োজনীয়তা দেখা দেয়। গাছে আম ধরে গেছে কিন্তু সেটা পেড়ে খাওয়া যাচ্ছে না, খাওয়ার ব্যবস্থা করতে হবে। ফলে বিজ্ঞ আদালতের মাধ্যমেই ডিক্রি জারির ব্যবস্থা করতে হবে, অর্থাৎ যে আদালত ডিক্রি দিয়েছেন সে আদালতে প্রার্থনা করতে হবে। এটা প্রথম নিয়ম। ডিক্রি জারির আবেদনটি বিজ্ঞ আদালতে দাখিলের মাধ্যমে একটা আবেদন দিতে হয়, একটা ফর্ম থাকে, এই ফর্ম অনুসারে
অ্যাপ্লিকেশন টাইপের মাধ্যমে পৃথক নম্বর সম্বলিত নতুন একটি মামলার সৃষ্টি হয়। যেমন কিছুদিন আগে আমার একটা পারিবারিক মামলায় আমার বিবাদের বিরুদ্ধে ডিক্রি হয়েছে। যদিও বাদী অনেক টাকা প্রার্থনা করেছিল, কিন্তু খুবই সামান্য একটি টাকা আহ, বাদী পাচ্ছে, মানে আমার বিবাদী সন্তুষ্ট এই রায়ে। তো এই টাকাটা আমরা দাখিল করব, কিন্তু বাদী পক্ষের যে আইনজীবী তিনি বলছে আমরা মামলা করব, জারির পরে আপনি দাখিল করেন, নাহলে একটা সমস্যা তৈরি হতে পারে। আর অপর পক্ষের আইনজীবী আবার আমার ক্লাসমেট ছিল, মানে ব্যাচমেট, একই সালে আমরা পাশ করেছি। হ্যাঁ, তো যেটা আলোচনা করছিলাম আমরা, টপিক 9-এর প্রথম প্রশ্ন, ডিক্রি জারির উপায়সমূহ বা পদ্ধতি বা আদালতের ক্ষমতা ডিক্রি জারির ক্ষেত্রে। বলছিলাম যে ডিক্রি জারির আবেদনটি বিজ্ঞ আদালতে দাখিলের মাধ্যমে নতুন পৃথক নম্বর পৃথক নম্বর সম্বলিত নতুন একটি মামলা সৃষ্টি হয়। মানে নতুন মামলা হবে, নতুন নম্বর পড়বে, যেটা জারি মামলা। আমি আমার একটি মামলার গল্প করছিলাম যে আমার বিবাদের বিরুদ্ধে একটি রায় হয়েছে। তো অপর পক্ষের আইনজীবী আমাকে অনুরোধ করলো যে আপনি টাকা জমা না দিয়ে একটু অপেক্ষা করেন, আমরা জারি মামলা করি, তারপরে জারি মামলাতে টাকা জমা দেন, তাহলে আমাদের সুবিধা হবে। আমি বললাম ঠিক আছে, আপনার অনুরোধ রাখছি আমি। তারপরে ওনারা জারি মামলা করলেন। তো আগের নম্বর ছিল পারিবারিক মামলা, একটা নম্বর ছিল, তারপরে সেটা পরিবর্তন হয়ে আরেকটা নম্বর হলো, এবং বর্তমানে সেই মামলার নম্বর হলো 2025 সালের একটি নতুন মামলা, এবং সেটা জারি, মানে পারিবারিক জারি। তো এই কারণে বলছিলাম যে পুরাতন নম্বরটা উদ্ভব হিসেবে থাকবে এবং নতুন একটা নম্বর আসবে। ডিক্রি জারির উপায়সমূহ, কি কি উপায়ে ডিক্রি জারি করা যায়? 51 ধারায় বলা আছে 5টি উপায়। এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে ডিক্রি জারি কয় উপায়ে করা করা যায়? 5 উপায়ে। এই সংখ্যা মনে রাখতে হয়, সংখ্যা বেশি আসে, কত ধারায়, কত উপায়ে, কতটি, কত প্রকার, মানে যখনই সংখ্যা আছে ওইটাই প্রশ্ন, চোখ চলে যায় প্রশ্ন করার জন্য। যিনি প্রশ্নকর্তা তার নলেজে চলে আসে, এটাকে প্রশ্ন করি, অনেকে এটা মিস করবে। ডিক্রিতে আদিষ্ট, আদিষ্ট শব্দের অর্থ আদেশ যেটা দেওয়া হয়েছে, মানে ডিক্রিতে যে আদেশটা দেওয়া হয়েছে সেটাকে বলা হচ্ছে ডিক্রিতে আদিষ্ট সম্পত্তি অর্পণের মাধ্যমে। বাদীকে বলল, বাদী এই সম্পত্তি পাবে, মানে তার অনুকূলে ডিক্রি আসলো, তো বিবাদীকে বলে দিল যে এই সম্পত্তি বাদীকে দিয়ে দেন। কোন সম্পত্তি ক্রোক ও নিলাম বিক্রয় অথবা ডিক্রি ক্রোকে, কোন সম্পত্তি ক্রোক করলো, প্রথমে ক্রোক করার পরে সেটা নিলাম বিক্রয়, অথবা বিনা ক্রোকে ডিরেক্ট বিক্রয় নিলামের মাধ্যমে, সেটাও করা যেতে পারে জারিতে। দেনাদারকে গ্রেপ্তার ও কারাগারে আটকের মাধ্যমে। পারিবারিক মামলায় টাকা দিতে হবে, খোরপোশের বা দেনবহরনার টাকা দিচ্ছে না, 3 মাস বা 6 মাসের দেওয়ানি কারাগারে আটক রাখে। এই আটক রাখে তাকে খোরপোশের বা দেনমোহরের টাকা দিয়ে বাধ্য করা হয়। রিসিভার নিয়োগের মাধ্যমে। বলে রাখা ভালো, কেউ যদি পাওনা টাকা না দেয়, তো দেওয়ানি কারাগারে যদি তাকে আটক রাখা হয়, এই 3 মাস বা 6 মাস এই জেল খাটার পরে যদি বের হয়, 1 টাকাও কিন্তু পরিশোধ হবে না। 3 মাস জেল খাটলে অনেকে মনে করে যে আমার টাকা মনে হয় পরিশোধ হয়ে গেল, বা কিছু তো পরিশোধ হলো, কিছুই পরিশোধ হবে না, জাস্ট জেল খাটাটা তার বাড়তি হয়ে যাবে। তাহলে জেল খাটানোর উদ্দেশ্য কি? তাকে টাকা দিতে বাধ্য করা, কেন জেল খাটার ভয়েও সে টাকা দিয়ে দেয়। বিক্রিকৃত প্রতিকারের প্রকৃতির প্রয়োজনে অন্য কোন উপায়, অর্থাৎ উপরে যে 4টি উপায় আছে এর বাইরেও ডিক্রি এমন যে নতুন একটা কাজ করতে হবে, যে কাজের মাধ্যমে ডিক্রিটা জারি করা যাবে। এই জায়গাটা ওপেন রেখেছে, অর্থাৎ যেমন ডিক্রি তেমন তার জারির উপায়, অবস্থা বুঝে ব্যবস্থা, আদালত সিদ্ধান্ত নেবেন। তো যদি এই প্রশ্নটা অল্প নম্বরের জন্য আসে, 3, 2, তাহলে এতটুকু লিখলেই হবে। আর যদি এই প্রশ্নটা একটু বেশি নম্বরের জন্য আসে, 5, 6, 7, 8, এরকম বেশি নম্বরের জন্য আসলে এই যে 5টি উপায়, এই 5টি উপায়কে একটু করে ব্যাখ্যা করতে হবে, যেমন এখানে বলা আছে। তো এই ব্যাখ্যাগুলো যদি আপনারা পড়েন,
তাহলে সহজ। উপরে আমি 5টি পয়েন্ট পড়তে গিয়ে আমি কিছুটা ব্যাখ্যা করেও দিয়েছি, এগুলো একটু বিস্তারিত বা বাক্যে সুন্দর ভাষায় লিখা আছে সহজভাবে। পরে বুঝতে না পারলে মেসেজ করবেন, আমি উত্তর দিয়ে দিব আলাদাভাবে। জারি মামলার দরখাস্তে কি কি বিষয়ের উল্লেখ থাকতে হবে? আবশ্যকীয় উপাদান কি? জারি মামলার যে দরখাস্ত করব, পেটিশনে কি কি থাকবে? এটা কোথায় বলে দেওয়া আছে? আদেশ 21 বিধি 11। 21-11 বিধান মতে শুধুমাত্র অর্থ পরিশোধের ডিক্রি ক্ষেত্রে মৌখিক আবেদনের মাধ্যমে ডিক্রি জারির প্রার্থনা করা যায়। তাহলে অর্থ পাওয়া যাবে এক্ষেত্রে মৌখিক প্রার্থনা করলেও আদালত মূল মামলাতেই কি করবে? জারি হিসেবে ট্রিট করে নিতে পারে, ওই মামলাতে কাজ হতে পারে, আলাদা জারি মামলা করা নাও লাগতে পারে। অন্য সকল প্রকার ডিক্রির ক্ষেত্রে লিখিত আবেদনের মাধ্যমে ডিক্রি জারির প্রার্থনা করবে, অর্থাৎ লিখিত আবেদন করলে নতুন একটা জারি মামলার উদ্ভব হবে। ডিক্রি জারির কার্যক্রম আরম্ভ করার জন্য লিখিত আবেদনে যে যে বিষয়সমূহ অন্তর্ভুক্ত থাকতে হবে তা নিম্নে উল্লেখ করা হলো। অন্তর্ভুক্ত বানানের ওপরে দন্তন ন তয়ের যুক্তর ওপরে একটা রেফ দিতে হবে। মামলার নম্বর দিতে হবে, পক্ষগণের নাম, বাদী বিবাদের নাম, মানে মূল মামলার, ডিক্রির তারিখ, কত তারিখে ডিক্রি হয়েছে, ডিক্রিটি যে কোনো ডিক্রিটি হতে কোনো আপিল দায়ের করা হয়েছে কিনা বলে দিতে হবে। আপিল দায়ের করা হয়নি, যদি আপিল দায়ের করা হয় তাহলে কিন্তু জারি করা যাবে না, আপিল হলে অপেক্ষা করতে হবে, আপিল নিষ্পত্তি হওয়া পর্যন্ত ডিক্রি জারি করা যাবে না। ডিক্রি প্রদানের পর বিরোধীয় বিষয়ে পক্ষগণের মধ্যে কোনো অর্থ পরিশোধ বা সমন্বয় হয়েছে কিনা, যদি হয় তবে তার পরিমাণ অর্থাৎ সেট অফ যদি হয়ে থাকে। ডিক্রি জারির জন্য ইতিপূর্বে কোনো আবেদন করা হয়েছে কিনা, মানে এটা ফার্স্ট অ্যাপ্লিকেশন কিনা, যদি হয় তবে আবেদনের তারিখ ও ফলাফল, মানে প্রথম আবেদন করা হয়েছিল সেটা ব্যর্থ হয়ে গেছে। এরকম হয়, আমার কাছে একটি মামলা এসেছিল। তো মামলাটা এরকম যে দেনমোহরণা এবং বাচ্চার খোরপোশের মামলা। দেনমোহরণ এবং খোরপোশ পরিশোধ করতে করতে কিছু টাকা পরিশোধ হয়েছে এবং বাকি টাকা এখনো বকেয়ায় আছে। 2-3 মাস টাকা দিয়েছে, মানে তার স্বামী, প্রাক্তন স্বামী। পরে তার ওয়াইফকে বলছে, আমি তোমাকে বিয়ে করব আবার, তুমি মামলা উত্তোলন করে নাও। এখন স্বামীর কথাই, নিজের একটি পুত্র সন্তান আছে, তার কথার উপর চিন্তা করে উকিলের সাথে পরামর্শ নাই করে মহিলা কি করেছেন, মামলা উত্তোলন করে নিয়েছেন। এবং উনি আইনজীবীকে বলছে যে আমার স্বামী আমাকে আবার বিয়ে করবে, তাই তো আইনজীবী, আগের আইনজীবী ছিল তখন, আইনজীবী তার কথার মোতাবেক মামলাটা উত্তোলন করে নিয়েছেন, প্রথম জারি মামলা। তারপরে এই মামলাটা আবার আমার কাছে আসছে যে স্যার, আমি তো মামলা তুলে নিয়েছি, আমার কথাতে আমার আইনজীবী মামলা তুলে দিয়েছে, কিন্তু এখন ওই আইনজীবীর কাছে যাচ্ছি, কিন্তু আইনজীবী আমাকে বকাবকি করছে যে তুমি কেন আগে তুললে, তোমার মামলায় আমি কিছু করতে পারবো না। তখন আমার কাছে আসছে কোনো উপায় আছে কিনা, তখন আমি সেকেন্ড জারির প্রার্থনা করি এবং সেটা মঞ্জুর হয়। এবং আমি গ্রাউন্ড দিই যে প্রতারণা, মানে প্রতারণামূলক ভাবে এই ডিক্রিদার কে দেনদার কি এই মামলাটি উত্তোলন করতে বা প্রত্যাহার করতে বাধ্য করেছেন বা প্ররোচিত করেছেন। এইভাবে যখন বোঝাতে সক্ষম হই, তখন একটা জবানবন্দি নিলেন ছোট, প্রমাণ স্বরূপ। তখন উনি বুঝতে পারলেন ঘটনা কি, তখন আদালত সেটা মঞ্জুর করলেন। তারপরে আবার সেকেন্ড একটা জারি মামলা হলো। তবে যে মামলাটা প্রত্যাহার করে নিয়েছিলেন ওই মামলা নম্বরটাই থাকলো, ওইটাই আবার চালু হয়ে গেল। ডিক্রির ওপর প্রাপ্ত সুদসহ যদি থাকে, অর্থের পরিমাণ বা এটির দ্বারা মঞ্জুরিকৃত অন্য কোনো যদি প্রতিকার থাকে সেটা, এবং প্রার্থিত জারি কার্যক্রমে ডিক্রির পূর্বে বা পরে কোনো পাল্টা ডিক্রি প্রদত্ত হয়ে থাকলে তার বিবরণ, অর্থাৎ এই ধরনের মামলা যদি থাকে, কাউন্টার মামলা যদি থাকে, তো সেটারও ডিক্রি হয়েছে কিনা সেটা উল্লেখ করতে হবে। মঞ্জুরিকৃত খরচা দিয়ে, অর্থাৎ কষ্ট যদি দিয়ে থাকে বিবাদীর বিরুদ্ধে, সে কষ্টটা উল্লেখ করতে হবে, আর না থাকলে না, ফাঁকা থাকবে, বা প্রযোজ্য নয় লিখে দিতে হবে। যার বিরুদ্ধে ডিক্রি জারির প্রার্থনা করা হয় তার নাম। এখন দেখেন এখানে কেউ একজন ব্যাখ্যা দিবেন কিনা, কার নলেজ আসছে কিনা। মনে করেন এখানে পক্ষগণের নাম, তো পক্ষগণের একটা বাদী একটা বিবাদী তো থাকছে, মূল মামলার বাদী বিবাদী। আর এখানে এসে আবার লেখা আছে যার বিরুদ্ধে ডিক্রি জারি প্রার্থনা করা হয় তার নাম। তাহলে এখানে
অধিকাংশ ক্ষেত্রে বিবাদীর নাম হয়। তো স্বভাবত বিবাদীর নামই হবে, কারণ বিবাদীর বিরুদ্ধেই তো ডিক্রি হবে, এবং বিবাদী হয়ে যাবে দেনদার বা দেনাদার বা ডিক্রি ডেপ্টর। তো তার বিরুদ্ধেই তো কি হবে, ডিক্রি জারি প্রার্থনা হবে। তো ওপরে পক্ষগণের নামের কাছে যদি বাদী হয় মনে করেন যে ক, তাহলে বিবাদী খ মনে করেন, তাহলে এখানেও কিন্তু খয়ের নামে আসবে। তো এখানে আলাদা করে এই পয়েন্ট রাখা হলো কেন, যার বিরুদ্ধে ডিক্রি জারি প্রার্থনা করতে হবে আলাদাভাবে তার এখানে নাম আবার রিপিট করতে হবে কেন, খয়ের নাম আবার এখানে কেন লিখতে হবে? এই কেনর জবাব কেউ দিতে পারবেন? দিতে পারলে একটু হাত উত্তোলন করবেন এবং ব্যাখ্যা দিবেন। আচ্ছা, কেউ আসছেন না? আমি বলে দিই, সেটা হচ্ছে মনে করেন যে যার বিরুদ্ধে ডিক্রি জারি করতে চাচ্ছি তিনি বিবাদী নাও হতে পারে। আচ্ছা, মিলন ভাই অনেক পরে আসছেন, বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার বিবাদী বিবাদী যদি অনেকজন হয় তাহলে ওই অনেকজনের ভিতরে হয়তো স্পেসিফিক একজনের বিরুদ্ধে হয়তো ডিগ্রি হয়েছে, যে তার বিরুদ্ধে হয়তো ডিগ্রি জারি করা লাগতে পারে। আচ্ছা, এটা একটা পয়েন্ট। তারপরে মনে করেন একটাই বিবাদী, সেক্ষেত্রে একটাই বিবাদী জি। এবং উপরে উপরে বিবাদীর নাম থাকবে, কিন্তু নিচে যার বিরুদ্ধে ডিক্রি জারি হবে সে বিবাদী হবে না, অন্য কেউ হবে, এরকম সিচুয়েশন হতে পারে কিনা? হ্যাঁ, হতে পারে তো। যেমন উদাহরণ দেন। আচ্ছা, কনসেপ্টটা আপনি একটু ক্লিয়ার করে দেন। আচ্ছা, ক্লিয়ার করে দিচ্ছি। এরকম জি বাস্তবে স্যার। হয়, প্র্যাকটিস করতে গেলে এরকম পরিস্থিতি আসবে, তখন আমার কথা জি মনে স্যার। পড়বে। জি যেমন স্যার। মনে করেন পারিবারিক মামলার কথাই বলি, যে মিস্টার রহিম, জি তার বিরুদ্ধে তার ওয়াইফ দেড় এবং সন্তানের খোরপোশের মামলা করেছে। মামলায় তার রহিমের বিরুদ্ধে ডিক্রি হয়েছে। এখন রহিম এই মামলা ডিক্রি হওয়ার পরে বা মামলা চলাকালীন রহিম মারা গেছে। জি। বিবাদী মারা গেছে, কিন্তু বিবাদী মারা গেলে সিভিল মামলা তো লাইবিলিটি বা দায় শেষ হয় না, তাহলে তার তো প্রতিনিধি। সম্পত্তি আছে, তার জি প্রতিনিধি আছে। তো তার প্রতিনিধির উপরে ডিক্রি জারি করা যাবে, কারণ তার সম্পত্তি যারা হোল্ড করছে। হ্যাঁ, জি। মনে করেন যে রহিমের সম্পত্তি ছিল, আর রহিমের সম্পত্তি যাদের উপরে যাবে বা যারা দখল করে আছে রহিমের বাবার কাছে যাবে, ওয়ারিশ সূত্রে রহিমের বাবা রহিমের সম্পত্তি পেতে পারে, তার ভাই পেতে পারে। হ্যাঁ, তো যাদের কাছে থাকবে তাদের বিরুদ্ধে জারি করতে হবে, যেন তার সম্পত্তি থেকে তারা প্রতি মাসে মাসে টাকা জমা দেয়। যদি না দেয় তাহলে আবার অকশন করে তার সম্পত্তি বিক্রয়ের ব্যবস্থা করতে হবে। ক্লিয়ার হলেন বিষয়টা এবার? জি স্যার। আবার দেখা ক্লিয়ার যাচ্ছে স্যার। পালিয়ে চলে যেতে পারে বিদেশে, তাকে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে তার আহ, পরিবারের অপর সদস্যের উপরে যদি একই, বিশেষ করে এই হিন্দু যে এক্সটেন্ডেড ফ্যামিলি বা যৌথ পরিবার, এই ক্ষেত্রে কিন্তু এটা হয়। জি আবার যদি মনে করেন যে বিদেশ চলে গেছে কিন্তু তার সম্পত্তি রেখে গেছে আরেকজনের কাছে, মানে তার সম্পত্তি দেখভাল করছে আরেকজন, রহিমের সম্পত্তি রহিমের বাবা বা ভাই, বা রহিমের সম্পত্তি কাউকে কি দেওয়া আছে, লিজ দেওয়া আছে, তখন জি। কিন্তু ওই যার কাছে আছে তার সম্পত্তি তার নামে ডিক্রি জারি করতে হবে, যেন সেই টাকা দেয়, না হলে ওই সম্পত্তি থেকে মিটমাট করে নিতে হবে। ক্লিয়ার হলো? মানে যাকে পাবো সহজে তার থেকেই তো আদায় করব। জি। জি। ক্লিয়ার তো স্যার। এই কারণে অপশনটা রাখা হয়েছে, মানে ডিক্রি যার বিরুদ্ধে হোক না হোক, মানে যার বিরুদ্ধে হয়েছে তার বিরুদ্ধেই যে জারি করতে হবে, তার এটাই স্বাভাবিক নিয়ম, কিন্তু তার বাইরেও হতে পারে, মানে পরিস্থিতি নানান রকম হতে পারে। এই কারণেই অপশনটা রাখা হয়েছে। এটা একটা হাইকোর্টের ফর্ম চিন্তা ভাবনা করে করেছেন তারা। নিম্নোক্ত উপায়গুলোর মধ্যে হতে কোনটির মাধ্যমে আদালতের সহযোগিতার প্রয়োজন? যেমন 1 নম্বর, ডিক্রিতে আদিষ্ট আদেশের সম্পত্তি অর্পণের মাধ্যমে। এগুলো আমি এর আগেই অলরেডি পড়ে দিয়েছি, আগের পয়েন্টে ছিল। তো উপরিল্লিখিত বিষয় সংবলিত লিখিত আবেদনপত্রের সাথে ডিক্রির একটি জাবেদা নকল সংযুক্ত করতে হবে। তা এখানে এই যে পাঁচটা, যে কি কি উপায়ে ডিক্রি জারি করা যায়, তাহলে এই পাঁচটা উপায়ের আমি কোনটা চাচ্ছি সেইটা কিন্তু আবার আরেকটা অ্যাপ্লিকেশন দিতে হবে। তাহলে যখন ডিক্রি জারি করা হয়, ডিক্রি জারি করলে এই যে উপরে যে একটা আবেদন বলা হচ্ছে, এটা একটা ফর্মে এই তথ্যগুলো থাকবে, অত্যাবশ্যকীয় উপাদান, এবং এই যে নিচে যে 5টি পয়েন্ট আছে, এই 5টি পয়েন্টের আমি কোন প্রকারে
ডিক্রি জারি চাচ্ছি, সেটা আবার আলাদা একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, সেটা পিটিশন আকারে। তাহলে এখানে দুইটা পিটিশন দিতে হয়, একটা হচ্ছে জারির পিটিশন ফর্ম আকারে, এবং একটা আলাদা পিটিশন দিতে হয় ডেমিতে, অথবা যদি বারের, আমাদের যেমন বারে নীল কাগজে দরখাস্ত বা পিটিশন নামে আলাদা একটা ফর্ম থাকে, 20 টাকা করে কিনতে হয়, অথবা ডেমিতেও দেওয়া যাবে, মানে হলুদ কার্টিস পেপার। তো সেখানে কোর্ট ফি দিয়ে আলাদা একটা দরখাস্ত দিতে হয় যে আমি যে এই প্রার্থনা করলাম এটার এগেনস্টে আমি এই যে 5টি উপায়ে যে ডিক্রি জারি করা হবে কোন উপায়ে চাচ্ছি সেটাও কিন্তু লিখতে হয়, যে আমি বিবাদীর বা ডিক্রি দেনদারের বিরুদ্ধে, দেনাদারের বিরুদ্ধে ওয়ারেন্ট চাচ্ছি কিনা, বা লেভি ওয়ারেন্ট চাচ্ছি কিনা। লেভি ওয়ারেন্ট মানে সম্পত্তি ক্রোক চাওয়া হয়। এখানে দুইটি প্রশ্ন আছে, কখন আদালত জারি কার্যক্রম স্থগিত করতে পারে, এবং এর আন্ডারে আবার আরেকটি প্রশ্ন আছে, নিম্নলিখিত ব্যক্তি কর্তৃক নিলাম বিক্রি রদ সংক্রান্ত দেওয়ানি কার্যবিধি সংশ্লিষ্ট বিধানসমূহ আলোচনা করুন। কোন কোন ব্যক্তি দায়িক যখন সম্পত্তির মালিক হবে, এবং কোন ক্রেতা যদি নিলাম রদ করতে চায় তার পদ্ধতি কি। তাহলে আদালত কর্তৃক জারি কার্যক্রম স্থগিত, একটা সম্পত্তি রায় হয়েছে, বিবাদীর সম্পত্তি, অকশন হচ্ছে, ক্রোক হয়েছে, তারপর অকশন হচ্ছে, অথবা ক্রোক ছাড়াই ডিরেক্ট অকশন হচ্ছে। জরুরি ক্ষেত্রে ডিরেক্ট অপশন করা যায়, এখন সম্পত্তিটা কি তার উপর ডিপেন্ড করে যে সেটা আগে ক্রোক করে রাখবে কারো কাছে, রেখে তারপরে অকশন করবে, না ডিরেক্ট সেটা অকশন করবে। সম্পত্তির প্রকার এবং কতটা জরুরি এটা ক্রোক করা, সময় কতটুকু আছে তার উপর ডিপেন্ড করছে, আদালত সিদ্ধান্ত নেন। তো এখানে 3 শ্রেণীর আদালত কখন জারি কার্যক্রম স্থগিত করতে পারেন তা আলোক মানে আলোকপাত করা হলো। এখানে 3 শ্রেণীর আদালত কিন্তু ডিক্রি জারি কার্যক্রম স্থগিত করতে পারেন, স্টে করতে পারেন। আপিল আদালত কর্তৃক জারি কার্যক্রম স্থগিত, আপিল আদালত হস্তক্ষেপ করবে ডিক্রি জারি কার্যক্রমে, মানে অকশনটা থামিয়ে দিবে। কোথায় আছে এটা? আদেশ 41-এর বিধি 5-এর 1-এ আছে। এ বিধি মতে আপিলযোগ্য ডিক্রির ক্ষেত্রে আপিল দায়েরের জন্য তামাদি মেয়াদ শেষ হবার পূর্বে, মানে আপিলে তো তামাদির মেয়াদ আছে, আমরা তামাদি আইনের কততে দেখলাম 150 থেকে 157-র মধ্যে, এর মধ্যে 4টি ক্রিমিনাল আপিল এবং 4টি সিভিল আপিল সংক্রান্ত বিধান দেখলাম যে তামাদির মেয়াদ। তো কোন আপিল কোন আদেশের বিরুদ্ধে কি সেটা সেখানে আছে মেয়াদ। ওই মেয়াদ শেষ হওয়ার পূর্বেই আপিল দায়ের করা হলে, মানে আপিল দায়ের করা হয়েছে অ্যাকচুয়ালি, তো আপিল যদি রিসিভ হয় বা অ্যাডমিট করা হয়, আপিল কিন্তু ডিরেক্ট নেওয়া হয় না, অ্যাডমিশন হিয়ারিং করতে হয়, বা গ্রহণযোগ্যতা শুনানির মাধ্যমে কিন্তু অ্যাডমিট হয়। যদি গ্রহণযোগ্যতার কোনো কারণ না থাকে তাহলে সরাসরি সেটা খারিজ করে দেয়। আর গ্রহণযোগ্যতা যদি থাকে তাহলে শুনানি করার পরে আদালতকে কনভিন্সড করলে আদালত আপিল গ্রহণ করেন। তারপরে এলসিআর তলব করা হয়, মানে নিম্ন আদালতে নথি তলব করা হয়। মূল মামলা নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে মানে আপিল আদালতে আসে, তারপরে শুনানির ডেট পড়ে। স্বতঃসিদ্ধভাবে ডিক্রির জারি কার্যক্রম স্থগিত করা যায় না। কেউ আপিল করেছে, অটোমেটিক ভাবে নিম্ন আদালতে কেউ যদি জারি মামলা করে থাকে, মানে এখানে যে ডিক্রি পেলো সে আবার নিম্ন আদালতে জারির প্রার্থনা করেছে, আবার অপরদিকে বিবাদী পক্ষ যে মামলায় হেরে গেছে সে আবার আপিল আদালতে চলে গেছে ডিক্রির বিরুদ্ধে আপিল করতে। তাহলে সিচুয়েশন দুই রকম হয়ে গেল। তাহলে যে ডিক্রি জারি করছে, জারিতে আবার বলছে সম্পত্তি অকশন করে দেন আমাকে। তো এখানে সম্পত্তি অকশন করে দিক, আর এই যে 5টা উপায়ের যে কোনো একটা উপায় ডিক্রি জারি করুক না কেন, এবার যেহেতু নিম্ন আদালত ডিক্রি জারি করছে, উচ্চ আদালতে এসে যদি বলে যে এটা থামিয়ে দেন, তাহলে নিম্ন আদালত তো উচ্চ আদালতের কথা শুনতে বাধ্য। তাহলে এটা অটোমেটিক হয় না, কারণ নিম্ন আদালত জানবে কি করে উচ্চ আদালতে আপিল করেছে, উচ্চ আদালত থেকে তার খোঁজ নিবে না। তাহলে একটা উপায় আছে কি, উপযুক্ত কারণ বিদ্যমান থাকা সাপেক্ষে বিজ্ঞ আপিল আদালত ডিক্রিটির জারির কার্যক্রম স্থগিতের জন্য আদেশ প্রদান করতে পারেন। এই আদেশ নেওয়ার ব্যবস্থা কে করবে? আপিল যিনি করছেন তিনি আদালতকে বলবেন একটা আদেশ দিয়ে নিম্ন আদালতের ডিক্রিটা কি করতে, স্থগিত করতে। তো আপিল আদালত থেকে একটা তখন আদেশ নিম্ন আদালতে আসবে, তারপর কার্যক্রমটা স্থগিত হবে। এটা একটা পদ্ধতি। আর ইনস্ট্যান্ট চাইলে আমরা কি করি, এই আদেশের যে হবে সেটা তো হবেই, সেটা ফর্মালি আসবে, কিন্তু আমরা একটা ইনফরমালি নিজেরা হাতে হাতে একটা
মানে সাথে সাথে বা ইনস্ট্যান্ট একটা কাজ করি, আপিল দায়ের করার সঙ্গে সঙ্গে পরের দিনই আমরা একটা কি নিয়ে নিই, অ্যাডমিশন হিয়ারিং পরেই এই মামলা একটা ইনফরমেশন স্লিপ নিয়ে নিই, আপিল মামলার নিয়ে নিম্ন আদালতে জমা দিয়ে দিই। ইনফরমেশন স্লিপ দিলেই নিম্ন আদালত সেটা অটোমেটিক স্লিপ পাওয়ার পরেই কার্যক্রম স্থগিত করে দেন। আর যদি না করেন সেক্ষেত্রে দ্রুত আদেশটা নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। আদেশ কিন্তু আবার মক্কেল বা মক্কেলের আইনজীবীর হাতে দিবে না, সেটা স্টাফের মাধ্যমে আসবে, অফিসিয়ালি আসবে। ডিক্রি প্রদানকারী আদালত কর্তৃক ডিক্রি জারি কার্যক্রম, মানে যে আদালতের ডিক্রি হলো ওই আদালতে ডিক্রি জারি হচ্ছে, ওই আদালতে আবার এটা স্থগিত করবে। এটা কোথায় বলা আছে? 41 আদেশের বিধি 5-2-এ আপিল করার তামাদির মেয়াদের মধ্যে ডিক্রি জারি স্থগিত রাখার আবেদন করলে, মানে আপিলের মেয়াদের মধ্যেই উপযুক্ত কারণ প্রদর্শন সাপেক্ষে ডিক্রি প্রদানকারী আদালত ডিক্রি জারি স্থগিত করার প্রার্থনা মানে আদেশ দিতে পারেন। এখন যে আদালত ডিক্রি দিল ওই আদালতেই আবার কে করছে, যে ডিক্রি পেয়েছে সে জারির প্রার্থনা করে দিয়েছে, এবং অপর বিবাদী বলছে যে ইওর অনার একটা দরখাস্ত দিয়ে এটা জারি আপনি স্থগিত রাখেন, আমি যেহেতু আমার আপিল করার মেয়াদ আছে, আমি আপিলের প্রস্তুতি নিচ্ছি, আমি 1 সপ্তাহের মধ্যে বা 15 দিনের মধ্যে আমি আপিল করব, বা আমার আরো 1 মাস সময় আছে আপিল করার, এই সময়ের মধ্যে আপিল করব, আপনি দয়া করে এই সময় পরে যদি আমি আপিল না করি তখন কার্যক্রম শুরু করেন। এটার ভিত্তিতেও কিন্তু স্থগিত রাখতে পারেন, যেহেতু আইনে আছে। ডিক্রি জারি বা কার্যকর করতে প্রেরণ করা হয়েছে এমন আদালত কর্তৃক জারি কার্যক্রম স্থগিত। আচ্ছা, যে আদালত ডিক্রি দিয়েছেন সে আদালত ভিন্ন অন্য আদালতে যদি ডিক্রি জারি করা হয়, অনেক সময় আদালতের ব্যস্ততার কারণে, মামলার চাপের কারণে যে আদালত ডিক্রি দিলেন সে আদালত এই আদালতটা এই ডিক্রিটাকে অন্য আদালতে পাঠিয়ে দেন এবং ডিক্রি জারির অনুরোধ করেন, এটাকে প্রিসেপ্ট বলা হয়। 2020 সালে একটা প্রশ্ন আসছিল যে ডিক্রি জারির জন্য যে আদালতে পাঠানো হয়, এই যে ডিক্রি জারির প্রার্থনা বা অনুরোধ যে করা হয়, এক আদালত আরেকটা আদালতকে অনুরোধ করেন যে আমার এই ডিক্রিটা আমি দিয়েছি কিন্তু জারি করার আমার মানে সময় নাই, আপনি একটু জারি করে দেন। বা কোনো কারণে হয়তোবা এক জেলার মামলা আরেক জেলায় গিয়ে জারি করার প্রয়োজন হতে পারে, এক থানার মামলার অন্য থানার কোর্টে গিয়ে জারি করার দরকার হতে পারে। তো এটা যখন করা হবে তখন অনুরোধ পাঠানো হয়, একটা অনুরোধ পত্র, সেটাকে প্রিসেপ্ট বলে। দেওয়ানি কার্যবিধি 1908 এর আদেশ 21 বিধি 26-এর বিধান মতে যথেষ্ট কারণ প্রদর্শন সাপেক্ষে সংশ্লিষ্ট আদালত যুক্তিসঙ্গত সময়ের জন্য ডিক্রি জারি কার্যক্রম স্থগিত রাখতে পারেন, যেন দেনাদার বা দায়িক ডিক্রি প্রদান করে আদালত বা উপযুক্ত আপিল আদালতে আবেদন করার সুযোগ পান। তাহলে যে আদালতে ডিক্রি জারি করা হচ্ছে সে আদালতে প্রার্থনা দিয়েও এটা স্থগিত করা যাবে। তো এই 3টি আদালতে কিন্তু স্থগিত করা যাবে, অর্থাৎ 3টি আদালত স্থগিত করতে পারবেন, তাই সেই আদালতগুলোতেই তো প্রার্থনা করতে হয়। এরপরে আসছে এটি এটির আরেকটা প্রশ্ন যে দায়িক যিনি সম্পত্তির মালিক এমন ব্যক্তি কর্তৃক নিলাম বিক্রি রদ, একটা সম্পত্তি অকশন হচ্ছে, সেই নিলামটা কি করে দিবেন উনি? রদ করে দিবেন। রদ মানে থামিয়ে দেওয়া, স্টপ করা। আদেশ 21 বিধি 89, খুবই গুরুত্বপূর্ণ, এই এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এই বিধানের অধীন দায়িক অর্থাৎ যিনি সম্পত্তির মালিক, এখানে বিবাদীর বিরুদ্ধে মামলা করা হয়েছে, তার বিরুদ্ধে ডিক্রি হয়েছে, তার মানে এই বিবাদীর সম্পত্তি তো এখানে কি হবে? রদ মানে নিলাম হচ্ছে, এবং বিবাদী চাচ্ছে আমার মূল্যবান সম্পত্তিটা নিয়ে নিচ্ছে, আমার বাড়ি। তো বিবাদীর বাড়ি নিলাম হয়ে যাচ্ছে, তার পিতার বাড়ি হতে পারে, তার নিজের বাড়ি হতে পারে, সে বর্তমান বাড়ির মালিক। তো এই বাড়িটা নিলাম হয়ে যাচ্ছে, তো বাড়িতে অনেক আবেগ আছে, স্মৃতি আছে, তো সহজে তো চায় না একটা মানুষ যে তার বাড়ি নিলাম হয়ে যাক, একটা সম্মানেরও বিষয়। তো এই কারণে তিনি এটা বন্ধ করার জন্য কি করতে পারেন? এমন ব্যক্তি কর্তৃক নিলাম বিক্রি রদ করার আবেদন করার সুযোগ রয়েছে। পত্রবিধির মূল বক্তব্য এই যে, এক, ডিক্রি জারিতে কোনো স্থাবর সম্পত্তি নিলাম বিক্রয় রদ করতে চাইলে, কে চাইলে? যে দায়িক সে নিজেই, এবং সে নিজেই সম্পত্তির মালিক। দায়িককে নিলাম বিক্রয়ের তারিখ হতে 30 দিনের মধ্যে বিক্রয় বাতিলের জন্য বাতিলের র যুক্ত হবে,
আবেদন করতে হবে। এই ক্ষেত্রে ক্রয় মূল্যের 5% অর্থ বা নিলাম ঘোষণার উল্লেখিত অর্থের মধ্যে যেটি কম হবে তা ক্রেতাকে জমা প্রদান করে বিক্রয় বাতিলের জন্য আবেদন করতে হবে। আবার ডিক্রি ডিক্রি বানানে ডয়ের রসইকারটা দিয়ে দেন। জারিতে কোনো অস্থাবর সম্পত্তির নিলাম বিক্রয় রদ করতে চাইলে 90 বিধির আওতায় আবেদন করা যাবে। তাহলে আবেদন করতে হবে 90 বিধিতে। এটা বলে দিচ্ছে 89 বিধি। উপায়টা কি, সুযোগটা কিভাবে আসছে, আইন কি বলছে? যদি নিলাম প্রচার বা পরিচালনায় যথেষ্ট অনিয়ম বা প্রতারণা থাকে, এমসিকিউ প্রশ্ন আসে এখান থেকে, এই লাইনটাই তুলে দেয়। নিলাম প্রচার ও পরিচালনায় যথেষ্ট অনিয়ম মানে ইরেগুলারিটিস অ্যান্ড ফ্রড যদি থাকে, এই ক্ষেত্রে আবেদনকারী তথা দায়ীকে যদি 22 বিধি মোতাবেক নোটিশ দিতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে কিন্তু এখানে যে দায়ী তার একটা সুযোগ তৈরি হয় এবং লিগ্যাল গ্রাউন্ড তৈরি হয়। মানে ল পয়েন্ট থেকেই সে এই ধরনের নিলাম স্থগিত করে দিতে পারবে। নিলাম প্রচার বা পরিচালনার যথেষ্ট অনিয়ম বা প্রতারণা থাকার বিষয়টি যদি আবেদনকারী তথা দায়িক প্রমাণ করতে পারে, তবে বিজ্ঞ আদালত নিলাম বিক্রি রদের আদেশ দিতে পারবেন। তার মানে তার জন্য সহজ হয়ে যায় বিষয়টি। অথবা যেটা হয় যে সে ডিক্রিতে যে টাকা বা যেটা দিতে বলা হচ্ছে সেটা সে দিতে পারেনি, কিন্তু এখন দিতে চাচ্ছে। তো ডিক্রিতে যদি মনে করেন 20 লক্ষ টাকার ডিক্রি হচ্ছে, তো 20 লক্ষ টাকা সে যদি অন্যভাবে ম্যানেজ করে আদালতে জমা দিতে পারে, তাহলে এই তো তার বাড়িটার নিলাম দেওয়ার দরকার নাই, তখন নিলামটা রদ হয়ে যাবে। এগুলো গ্রাউন্ড থাকতে পারে, মানে কোন গ্রাউন্ডে তিনি দরখাস্ত করবেন পরিস্থিতি বলে দিবে। ক্রেতা কর্তৃক নিলাম বিক্রি রদ। এবার ক্রেতা মানে যে ওই যে মনে করেন যে দেনাদারের বাড়িটা ক্রয় করছে, মনে করেন বাড়িটা ছিল রহিমের, এবার বাড়িটা কিনছে রানা। এবার এর আগের প্রশ্নে আমরা দেখলাম যে রহিম যে বাড়ির মালিক সেই বাড়িটা বাঁচানোর চেষ্টা করছে। এবার যে বাড়িটা কিনছিল মানে ক্রেতা, সেই আর নিবে না বাড়িটা, সে নিবে না, সেটা থামানোর চেষ্টা করছে। সেটা কিভাবে সম্ভব? আদেশ 21 বিধি 91 এর বিধান মতে তাহলে 89, 90, 91 তিনটা বিধি মনে রাখতে হবে। ডিক্রি জারিতে যে সম্পত্তি বিক্রয় করা হচ্ছে, উক্ত সম্পত্তিতে দায়িকের কোনো স্বার্থ নেই। মনে করেন যে রহিমের বাড়ি বিক্রয় হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে এই বাড়িটা রহিমের না, রহিম অলরেডি সেই বাড়িটা তার মেয়েকে দান করে দিয়েছে, তার ছেলেকে দান করে দিয়েছে, মানে তার কোনো স্বার্থ নাই। বা হয়তোবা যে বাড়িটা নিলাম হচ্ছে প্রকৃতপক্ষে সেটা রহিমের না, ভুল ক্রমে রহিমের বলে হয়তোবা তার প্রতিবেশী জালালের বাড়ি নিলাম হয়ে যাচ্ছে। এটা যদি দেখতে পাই যে না, এই বাড়ি নিলে তো আমার ক্ষতি, এই বাড়ি তো অ্যাকচুয়ালি পাবো না, কারণ যার বিরুদ্ধে বিক্রি হয়েছে তার সম্পত্তিতে কোনো স্বার্থ নাই, মানে এখানে লুকাস স্ট্যান্ডি নাই তার, সেক্ষেত্রে এই সম্পত্তি নিয়ে তো লাভ নাই। এখন মনে করেন যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মোটরসাইকেল স্ট্যান্ড করা আছে, মোটরসাইকেলের মালিক হয়তোবা আশেপাশে আছে, কিন্তু একজন ব্যক্তি এসে বললো এই মোটরসাইকেল আমার, আপনি কি কিনবেন? তো সচরাচর আপনি তো এইভাবে আহ, লেনদেন মানে হয় না মোটরসাইকেল বা অন্য জিনিসপত্র, তখন বলবে যে এটা যে আপনার, তার প্রমাণ কি? তার কাছে তো কাগজ নাই। মানে একজনের জিনিস আরেকজন বিক্রি করতে চাইলে কি আপনি সহজে নিবেন? ব্যাপারটা এরকম। এই যুক্তিতে ক্রেতা কর্তৃক নিলাম বিক্রি রদ করার আবেদন করার সুযোগ রয়েছে। ক্রেতা সাবধান নীতি অনুসারে যে সম্পত্তি বিক্রয় করা হচ্ছে তা আদৌ নিলামে বিক্রয়যোগ্য কিনা। তাহলে নিলামে বিক্রয়যোগ্য সম্পত্তি কিনা এক, আর দুই হচ্ছে যে যার সম্পত্তি নিলামে উঠেছে প্রকৃতপক্ষে ওই সম্পত্তিটা তার কিনা, সে তার মালিক কিনা, মানে সে ওই সম্পত্তিটা হস্তান্তর করতে পারে কিনা, কিংবা তাতে দায়িকের স্বার্থ আছে কিনা তা যাচাইয়ের দায়িত্ব ক্রেতার উপরে বর্তায়। অর্থাৎ আপনি কোনো কিছু কিনলে আপনি ভালো জিনিস কিনছেন না খারাপ জিনিস কিনছেন, আপনি দেখে শুনে কিনবেন। এটাই ক্রেতা সাবধান নীতি। একটি প্রবলেমেটিক প্রশ্ন, একটি দেওয়ানি মামলায় খ এর বিরুদ্ধে দখল উদ্ধারের ডিক্রি পান। তাহলে ক হচ্ছে বাদী, খ হচ্ছে বিবাদী।
খ, আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে ক কে দখল প্রদান করেননি। তার মানে ক্ষয়ের বিরুদ্ধে ডিক্রি হলেও ওই সম্পত্তিটা খ ক কে বুঝিয়ে দিচ্ছে না, মানে দখল ছাড়ছে না। তাহলে সঙ্গত কারণে ক ক্ষয়ের বিরুদ্ধে ডিক্রি জারির আবেদন করবে। নতুন মামলা হবে একটা, যে এটা দিচ্ছে না, আপনি দিতে বললেন ইওর অনার, তাও দেয় না, ডিক্রির কথা মানে না, ডিক্রিতে উল্লেখিত আদেশ মানে না। তখন আদালতের নাজির খ এর সম্পত্তির পরিবর্তে গ এর মালিকানাধীন সম্পত্তির দখল ক কে বুঝিয়ে দেন। তার মানে আহ, নিলাম হয়েছে, নিলামে যে অ্যাডভোকেট কমিশন বা অন্যান্য যেভাবে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে যে বিবাদী খ এর সম্পত্তি দিতে গিয়ে ভুল করে গ এর সম্পত্তি ক কে বুঝিয়ে দিয়েছে। তার মানে এখানে গ এর ভালোই ক্ষতি হয়ে গেল, এবং আদালত উক্ত জারি মামলা ক এর অনুকূলে নিষ্পত্তি করেন, এবং মামলা নিষ্পত্তি হয়ে গেছে, গ এর সম্পত্তি পেয়ে গেছে ক। ক আর কোনো কথা বলেনি, আমি তো পাচ্ছি সম্পত্তি, কার্ডটা পেলাম। হয়তোবা গ বুঝে মুখ বুঝেছিল, অথবা না বুঝেই ক্ষয়ের সম্পত্তি বলে গয়ের সম্পত্তি নিয়ে নিয়েছে। পরিস্থিতি বুঝতে হবে, প্রবলেমেটিক প্রশ্ন পড়বেন এবং বাস্তবে কল্পনা করবেন যে এরকম হচ্ছে। প্রয়োজনে কখ থাকলে আপনি নিজে একটা ক মানে করিম, খ মানে খলিল, গ মানে কি নাম দিবেন, গাফফার, এরকম নাম তৈরি করবেন এবং প্রতিবেশীদের নাম দিবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। কাল্পনিক নাম অথবা প্রতিবেশীদের নাম। গ আদালতের উক্ত আদেশে সংক্ষুব্ধ হন। তা গ তো সংক্ষুব্ধ হলো, এই মামলার সাথে তার কোনো কানেকশন নাই, এই মামলার সে বিবাদী না, এবং কয়ের সাথে তার কোনো ঝামেলাই নাই, কিন্তু তার সম্পত্তি কয়ের কাছে চলে গেছে, আদালত দিয়ে দিয়েছে। গ ক্ষতিগ্রস্ত হলো। তাহলে গ এর উক্ত জমির দখল ফেরত পাওয়ার কোনো সুযোগ আছে কি? তাহলে গ কে কি করতে হবে? ওই নিলামটা রদ করতে হবে। তাহলে প্রথমে ঘটনা, তারপরে প্রশ্ন জিজ্ঞাসিত বিষয় বা বিচার্য বিষয়, এরপরে প্রাসঙ্গিক আইন। তাহলে 21 বিধির 100 এর বিধান মতে নতুন আরেকটা বিধান আসছে 100। বিক্রিদার বা নিলামে বিক্রিত কোনো সম্পত্তি ক্রেতা কর্তৃক বিক্রির দায়িক ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি তার সম্পত্তি হতে বেদখল হয়, যেটা প্রশ্নের মধ্যে চাচ্ছি আমরা, প্রশ্নে পেলাম সেটাই কিন্তু 100 বিধিতে হুবহু আছে। পরিস্থিতিটা যদি এরকম হয় তাহলে কি হবে? তবে তিনি অনুরূপ বেদখলের অভিযোগ করে সংশ্লিষ্ট আদালতে আবেদন করতে পারবেন। মানে নতুন মামলা করার দরকার নাই, আদালতের যেহেতু ফল্ট হয়েছে, আদালতের ফল্ট হয়নি, আদালতের যে স্টাফ তার ফল্ট হয়েছে, এমন পরিস্থিতিতে আদালত বিষয়টি তদন্ত করার জন্য দিন ধার্য করবেন। আবেদন করলে তো তদন্ত করতে বলবে, তাকে পাঠাবে, আরো লোক পাঠাতে পারে, এবং যে পক্ষের বিরুদ্ধে অভিযোগ করা হবে তার বরাবর সমন ইস্যু করে তাকে জবাব প্রদানের জন্য হাজির হতে নির্দেশ দিবেন। তাহলে কাকে? ওই যে ক কে সমন দিবেন, কারণ কত নিয়ে নিয়েছে সম্পত্তি। এখানে খকেও দিতে পারে, কারণ খয়টা যেহেতু নেওয়া হয়নি, খকে নাও দিতে পারে। ককে বলবে আপনার সম্পত্তি ফেরত দেন, খয়ের সম্পত্তি আপনাকে আবার নিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এই কারণে সমন দিবে। তারপরে অত্র কার্যবিধির আদেশ, অত্র কার্যবিধি বলতে সিপিসির কথাই বলা হচ্ছে, যেহেতু একটু আগে সিপিসির কথা বলেছি, দেওয়ানি কার্যবিধি একবার উপরে উল্লেখ করা হয়েছে, তাই অত্র কার্যবিধি বলতে দেওয়ানি কার্যবিধিকে বোঝাচ্ছে, মানে আইনের নাম বারবার রিপিট করছে না। 21 বিধির 101, আদেশ 21 বিধি 101 এর বিধান মতো, এর আগে 100 দেখলাম, এবার 101। যে ক্ষেত্রে আদালত এই মর্মে সন্তুষ্ট হন যে আবেদনকারী নিজের দরুন উক্ত সম্পত্তিতে পূর্ব হতেই দখলে ছিল। তার মানে যে আবেদন করছে, এই যে গ, সে পূর্বে থেকে দখলে ছিল, দায়িক ব্যতীত অন্য কোনো ব্যক্তির পক্ষে উক্ত সম্পত্তিতে পূর্ব হতেই দখলে ছিল। তাহলে দায়িক ছিল না, অন্য কেউ ছিল, তার মানে দায়িক বলতে খ ছিল না, খ ছাড়া অন্য কেউ ছিল তার পক্ষে। তার মানে গ নিজে থাক বা সে ওই সম্পত্তিটা কাউকে ভাড়া দিক বা মর্টগেজ দিক, তার পক্ষে অন্য কেউ দখলে থাকলেও সেক্ষেত্রে আদালত আবেদনকারীকে উক্ত সম্পত্তি দখলে রাখার নির্দেশ প্রদান করবেন। তাহলে আবার কয়ের কাছ থেকে সম্পত্তি গয়ের কাছে ফেরত যাবে। এখানে বিধি আদেশ 21, বিধি 100 এবং 101 এর বিধান পর্যালোচনা করলে কি পাচ্ছি আমরা? আলোচ্য প্রশ্নে উল্লেখিত ব্যক্তি গ যেহেতু আদালতের নাজিরের ভুলের কারণে ডিক্রির দায়িক না হয়েও নিঃশর্ত দখলীয় সম্পত্তি হতে বেদখল হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন,
সেহেতু তিনি আদালতে আবেদন করে নিজ সম্পত্তির দখল ফিরে পেতে পারেন। তাহলে এখানে গ এর সমস্যা আমরা সমাধান করে দিলাম, কিন্তু ক এর সমস্যা তার সমাধান হলো না। তাহলে ক এর সমস্যা সমাধান কি করে হবে? আবার ওই যে জারির মামলাটার যে কার্যক্রম ভুল হয়েছিল সেই কার্যক্রম আবার চালু হবে এবং ক্ষয়ের সম্পত্তি গয়ের কাছে ফেরত যাবে। তো এই প্রশ্নে কিন্তু সেটা চাওয়া হয়নি যে ক কিভাবে রেমেডি পাবে বা গয়ের সম্পত্তি কিভাবে কয়ের কাছে যাবে, সেটা চাওয়া হয়নি। গয়ের কি সমাধান, মানে এখানে গ আপনার মক্কেল, গ আপনার কাছে আসছে, গ কে কি সমাধান দেবেন আপনি সেটা দেখবেন। ক বা ক্ষয়ের স্বার্থ নিয়ে আপনার ভাবার দরকার নাই। তাহলে যতটুকু প্রশ্ন করবে যেভাবে ততটুকু উত্তর দিতে হবে। তো আজকের ক্লাস এতটুকুই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন অথবা মেসেজ দিয়ে রাখতে পারেন। আমি সময় মতো আপনাদের মেসেজের উত্তর দেব অথবা অডিও কলে বুঝিয়ে দেব। আপনাদের, হ্যাঁ আব্দুল মাজিদ ভাই। স্যার আসসালামু আলাইকুম। আমার হ্যাঁ, একটা ওয়ালাইকুম লাইন আসসালাম। হচ্ছে পৃষ্ঠা নম্বর 26, প্রশ্ন নম্বর 8.4, নিচে স্যার একে এক উপবিধি 2 নম্বর বিধিতে উল্লেখ করা হয়েছে, এই লাইনটা স্যার আরেকটু বার পড়ে দিবেন। বলেন এবার পেজ 26। পৃষ্ঠা পৃষ্ঠা নম্বর 26, প্রশ্ন নম্বর 8.4। 8-এর 4, হ্যাঁ। এই যে এখানে স্যার 1-2 উপবিধিতে নম্বর বিধিতে উল্লেখ করা হয়েছে যে কোন ব্যক্তিকে সম্পত্তির দখল এবং জিম্মাদারি হতে অপসারণের ব্যাপারে, এই লাইনটা স্যার আমি ক্লিয়ার না। এটা আমি গ্রিন হাইলাইট করছি। জি কোন স্যার, জি। ব্যক্তিকে সম্পত্তির দখল এবং জিম্মাদারি হতে অপসারণের ব্যাপারে মামলার কোনো একটি পক্ষের অধিকার না থাকলে আদালত ও অত্র বিধি বলে অনুরূপ ব্যক্তিকে অপসারণের ক্ষমতা লাভ করবেন না। মানে এখানে আদালতের ক্ষমতা কোথায় নাই সেটা বলা হলো। আবারও পড়ছি যে 1-2 নম্বর বিধিতে জি। উল্লেখ করা হয়েছে, কি উল্লেখ করা হয়েছে? কোনো ব্যক্তিকে সম্পত্তির দখল ও জিম্মাদারি হতে অপসারণের ব্যাপারে মামলার কোনো একটি পক্ষের অধিকার না থাকলে, মানে বাদীর অধিকার নাই এই ব্যক্তির মানে অপসারণ সম্পত্তির করা। দখল থেকে তাকে অপসারণ করতে, তার মানে দখল থেকে তাকে ছুড়ে ফেলে দিতে। যেমন একটু আগে আমরা দেখলাম গয়ের সম্পত্তি ক নিয়ে নিয়েছিল, এবার ক জি স্যার। থেকে আবার গকে ফেরত দেওয়া হলো। তো এই ক থেকে গকে ফেরত দেওয়া হলো, তার মানে এখানে ক হচ্ছে কোনো ব্যক্তি তার সম্পত্তি দখলে ছিল বা তার জিম্মাদারিতে ছিল, তাহলে দখলে থাক বা জিম্মাদারিতে থাক, তার মানে সে ট্রাস্টি হতে পারে বা এখানে সে লিজ নিয়েছে এই এই কারণে দখল করতে পারে, বা সে মর্টগেজ নিয়েছে এই কারণে দখল করতে পারে। তার মানে প্রকৃত মালিকের নিজের দখলেও থাকতে পারে বা তার পক্ষে কোনো ট্রাস্টি বা অন্য জিম্মাদারের দখলে থাকতে পারে। ওকে। জি স্যার। তো এই এই ব্যক্তিকে অপসারণ করা যাবে না, মানে তার সম্পত্তি থেকে তাকে দূরে সরিয়ে দেওয়া যাবে না বা তার দখল কেড়ে নেওয়া যাবে না। কখন কেড়ে নেওয়া যাবে না? অপসারণ ব্যাপারে মামলার কোনো একটি পক্ষের অধিকার না থাকলে, অধিকার নাই তার মানে ডিক্রিতে তার ডিক্রি পায়নি খো, এটা বোঝাচ্ছে। অধিকার নাই মানে ডিক্রি পায়নি সে, বা এখানে একজনের থেকে সম্পত্তি বাদীকে যে দিবে এটার কোনো কারণ নাই। তাহলে আদালত ও অত্র বিধি বলে অনুরূপ ব্যক্তিকে অপসারণ ক্ষমতা লাভ করবেন না। আচ্ছা, এখানে একটা যে প্রবলেমেটিক আমরা প্রশ্ন পড়লাম সেটার সাথে যদি উদাহরণটা ম্যাচ করাই, মনে করেন ক বাদী, খ বিবাদী এবং গ হচ্ছে থার্ড পার্টি। তো নিচে জি যে স্যার। প্রবলেমেটিক প্রশ্নে আমরা পড়লাম যে গয়ের সম্পত্তি ভুল ক্রমে কয়ের কাছে গেছে, কিন্তু আদালতের কি গয়ের সম্পত্তি ককে দেওয়ার অধিকার আছে না কয়ের না, পাওয়ার অধিকার আছে? না আদালতের তো নাই। আদালতের অধিকার নাই, আবার কয়ের পাওয়ার অধিকার নাই।